কালেকশন অফ কালেক্ট রিকোয়ারমেন্টস আছে, দেন ডিফাইন স্কোপ, দেন ক্রিয়েট WBS, এটা হলো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, যেটা আমি ওই যে পরে বলবো। দেন ভ্যালিডেট স্কোপ এবং কন্ট্রোল স্কোপ হলো মনিটরিং এন্ড কন্ট্রোল স্কোপ ইসের আন্ডারে, প্রসেস গ্রুপের আন্ডারে। ঠিক আছে, এই ছয়টা প্রসেস নিয়ে আমরা আলাপ করব। কিছু কিছু জিনিস আছে থেকে এই যে ইটো যেটা ইনপুট, টুলস এন্ড টেকনিক্স এবং আউটপুট, কিছু কিছু জিনিস কমন আসে বিভিন্ন জায়গা থেকে। সো আমরা যখন এখন যেহেতু আমরা রিয়েলি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রসেসগুলিতে ঢুকে গেলাম, তো আমরা ওগুলি নিয়ে একটু ডিসকাস করবো, টুলস এন্ড টেকনিক্স ইন ডিটেইল। তো যেগুলি রিপিটেড আসে সেগুলো আমরা বারবার ডিসকাস করবো না, উইল রিলেট। যেমন একবার বলে গেলে নেক্সট প্রসেস হয়তো আমরা বলবো যে আমরা আগে করে আসছি যেটা সেম টাইপ। হ্যাঁ, সো সেটা আমাদের জন্য রিপিটেড হলে দেখা যাবে টাইম চলে যাচ্ছে অনেক, কিন্তু জিনিস একই আর কি, বাট অ্যাপ্লিকেবল টু বিভিন্ন প্রসেস। সো প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট নিয়ে আগাবো আমি এখন। এটা আমি বললাম যে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টে জেনারেলি আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আমার তো স্যার তো লাস্ট ক্লাসে বলেই দিচ্ছেন যে এই যে ইটো মুখস্থ করার কিচ্ছু নাই, মানে আমরা এই যে যাবোই না মুখস্থর দিকে। বাট আমরা জেনারেলি যখন আমরা প্রসেস একটা করব তখন আমি চিন্তা করব যে আসলে আমার এটার জন্য কি লাগতে পারে এবং আউটপুটটা প্রবাবল কি হতে পারবে আমরা যখনই করে ফেলবো জিনিসটা, তখন কিন্তু অটোমেটিক্যালি আমি বুঝতে পারবো যে এই পার্টিকুলার জিনিসটা আসলে এইটার আউটপুট হইতে পারে, কারণ প্রসেসটাই সেই কারণে। ফর এক্সাম্পল, আমি যখন প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট করবো, আমার অবভিয়াসলি প্রজেক্ট চার্টারটা লাগবে, যেখানে ব্রড লেভেল কি আছে। ব্রড লেভেল রিকোয়ারমেন্টসটা যদি আমি না জানি, তাহলে আমি স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা কিভাবে করবো, আমার তো লাগবে। অনুরূপভাবে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের যে আমার সাবসিডিয়ারি ডকুমেন্টস গুলি আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেমন কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, আমার কোয়ালিটি আমি কিভাবে স্কোপের মধ্যে ইন্টিগ্রেট করবো, কোয়ালিটি রিকোয়ারমেন্ট আমাকে বলতে হবে, সেই জিনিসগুলি আনবো প্রজেক্ট লাইফ সাইকেল এবং ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। সো ইএফ ওপিএস হলো কমন অনেকগুলি, বেশিরভাগ জায়গায় এক্সটার্নাল এনভায়রনমেন্ট ফ্যাক্টর আমি আগে বলছি, ওপিএস অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস, এই জিনিসগুলি দেখা যায় যে বেশিরভাগ প্রজেক্ট প্রসেসের ক্ষেত্রে আমার লাগছে, কারণ আমাকে ডেফিনেটলি আমার বুঝতে হবে যে ইএফটা এখানে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা কি আছে, আমি যখন প্ল্যান করব স্কোপে এখানে ওপিএস গুলি কি আছে, আমার অলরেডি কি কি জিনিস রেডি আছে আমার অর্গানাইজেশনে। সো এই জিনিসগুলি ইনপুট হিসাবে আসছে। তো এক্সপার্ট জাজমেন্ট যেটা, সেটা স্যার বলছেন যে এখানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের জেনারেলি ইনভলভমেন্ট থাকে এবং তারা ওই পার্টিকুলার এরিয়ার জন্য কি কি জাজমেন্ট আছে সেটা আমরা এক্সপার্টদের থেকে নিতে পারি। ডাটা অ্যানালাইসিস একটা লাগবে, মিটিংস লাগবে, এটা ডিটেইলগুলি সামনে আছে। সো আমি আগায় যাচ্ছি এবং আউটপুট হবে, এটা স্বাভাবিকভাবে আমার যে কোনো প্ল্যানের কিন্তু একটা আউটপুট থাকবে যে সেই রিলেটেড প্ল্যানটা। সো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান উইল বি ওয়ান অফ দ্য আউটপুট, এবং রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান আরেকটা আউটপুট হবে, যে আমি রিকোয়ারমেন্টস ওইটারও কি কি কন্টেন্ট, আমি একটা স্যাম্পল কিংবা কি কন্টেন্ট হবে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানে, সেটাও আমরা সামনে যখন আউটপুটে আসবো তখন ইজিলি বুঝতে পারবো ডিটেলটা করার পরে। সো আমি যদি এখন প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টে আসি, স্যার একটা পড়ানোর ওয়ে বলে দিচ্ছেন বইয়ে যখন আমি প্রথম ওই যে শুরুতে 4-5 লাইন দেখবো, তখন কিন্তু এই জিনিসগুলি ক্লিয়ার হয়ে যায়, ওইটি একটু স্লাইডে নিয়ে আসা আর কি। তো আমি প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট যদি বলি ডেফিনেশন, যে কোনো প্ল্যানে আমরা হাউ বলে একটা শব্দ পাবো। এই কিওয়ার্ডস গুলি আমি সবসময় কিওয়ার্ড এমফাসিস করি, খেয়াল করবেন, করলে পরে যেটা হবে যে হাউ শব্দটা যখন আসবে তখন কিন্তু উই আর অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দ্য প্ল্যান। মানে যখন আমি একটা প্ল্যান করবো, প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট কিংবা যে কোনো প্রসেসে প্ল্যান করব, তখন কিন্তু আমি যখনই প্ল্যান বলছি তখন ইট রিলেটস উইথ দ্য ওয়ার্ড হাউ, মানে কিভাবে করছি সেই জিনিসটা যেখানে ডকুমেন্টেড থাকে সেটাই প্ল্যান। সো এটা হলো একদম সোজা সারাংশ। যদি আমি বলি আমি হাউটা রিলেট করবো প্ল্যানের সাথে। সো এখানে কি বলছি, দ্য প্রসেস ডিফাইন্স হাউ দ্য প্রজেক্ট স্কোপ উড বি ডিফাইন্ড, প্রজেক্ট স্কোপ কিভাবে ডিফাইন হবে, কিভাবে ভ্যালিডেট হবে, কিভাবে কন্ট্রোলড হবে। সো এই জিনিস তিনটাই আমার ভ্যালিডেট এবং কন্ট্রোল আমরা আসবো আমরা সামনে। তো এই কিভাবে আমি প্রসেসটা ওই জিনিসটা ভ্যালিডেট করবো, স্কোপটাকে কিভাবে কন্ট্রোল করব এবং কিভাবে ডিফাইন করব, সেই জিনিসটা আমার স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে। সো ক্লিয়ারলি আমি যখনই সামনে ওয়েব ফরওয়ার্ড যে কোনো প্ল্যান ম্যানেজমেন্টে যাব, আমি কিন্তু এই হাউ শব্দটা ইউজ করলে আমি ওই রিলেটেড জিনিসগুলি বুঝে ফেলবো। সো আমি যদি যাই সামনে স্কোপ ম্যানেজমেন্ট, হাউ দ্য স্কোপ উইল বি ডিফাইন্ড, ভ্যালিডেটেড এন্ড কন্ট্রোল।
কারণ এই তিনটা জিনিসই আমার সামনে আছে, ডিফাইন্ড আছে, ভ্যালিডেটেড আছে, কন্ট্রোলড আছে। তো ওই ভ্যালিডেট কন্ট্রোল সম্পর্কে আমি মানে একটা আইডিয়া দিব আজকে, মানে সেটা রিয়েলি সামনে যত প্রসেস আছে সবগুলির জন্য হেল্প করবে। মানে আজকে যদি ক্লাসটা আমরা একটু কেয়ারফুলি দেখি, আমার আই হোপ এটা আপনাদের অনেক জিনিস ক্লিয়ার করে ফেলবে সামনে। সো এই হাউ জিনিসটা কামস ইন আন্ডার দ্য প্ল্যান। তারপর হলো রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা ওনার স্কোপের আউটপুট হয়। সো রিকোয়ারমেন্ট প্ল্যান জেনারেলি, আজান দিচ্ছে, আমি কি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। How the requirements will be managed, documented and analyzed, that the team will use to collect requirements, document requirements and maintain the documents throughout the project. So এখানে এই যে টোটাল রিকোয়ারমেন্টসটা আমি গ্যাদার করলাম, কিংবা আমার স্কোপে বলা হলো রিকোয়ারমেন্টস এর কথা, সেই রিকোয়ারমেন্টসটা কিভাবে আমার ম্যানেজ, মানে হাউ এই রিকোয়ারমেন্টসটা আমার অল থ্রু কিভাবে ম্যানেজ হবে, এবং এটা কিভাবে ডকুমেন্টেড হবে ফিউচার, এবং এই রিকোয়ারমেন্টসটা কিভাবে অ্যানালাইজ হবে, সেই জিনিসটা আমি রিলেট করবো আমার কালেক্ট রিকোয়ারমেন্টস, ডকুমেন্ট রিকোয়ারমেন্টস এন্ড মেইনটেইন দ্যাট রিকোয়ারমেন্টস থ্রুআউট দ্য প্রজেক্টস। তার মানে আমি যেই জিনিসটা রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যানে রাখবো সেটা আমার উইল রিলেট টু আমার কালেক্ট রিকোয়ারমেন্টসে আমি কিভাবে করলাম রিকোয়ারমেন্টসটা, এবং এই রিকোয়ারমেন্টস ডকুমেন্টেশনটা আমি কিভাবে করব, এবং মেইনটেইন দ্য এই ডকুমেন্টটা থ্রু আউট আমি কিভাবে মেইনটেইন করব, এই পুরো জিনিসটা আসবে রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যানের আন্ডারে। মানে স্কোপ থেকে একটু ডিফারেন্ট, আমার রিকোয়ারমেন্টসটাকে অল টুগেদার এক্সটেন্ডেড ফরম্যাটে আমি কিভাবে সাজাবো সেই জিনিসটাকে আসবে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানে। তার মানে আউটপুটে দুইটা আসলো আমার, একটা হলো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, একটা হলো রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান। তো এটা কি বোঝা গেছে মোটামুটি, নাকি একটু ক্লিয়ার করতে হবে? না, ঠিক আছে। জি। তো আমি চলে আসলাম কালেক্ট রিকোয়ারমেন্টস এ। হ্যাঁ, কালেক্ট রিকোয়ারমেন্টস এ সিমিলারলি আমার ইনপুটস গুলি যদি আমি চিন্তা করি যে ওই একই ভাবে আছে, আমি জাস্ট করে যাই, আমি ডিটেলটাতে আমি সামনে আসতেছি কিভাবে, মানে আসলে ডেটা গ্যাদারিং টেকনিক কিংবা ডিসিশন মেকিং কিভাবে করব আমি। সো কালেক্ট রিকোয়ারমেন্টস এ এটা হলো সেকেন্ড প্রসেস প্ল্যানিং এর আন্ডারে, স্কোপ ম্যানেজমেন্টের আন্ডারে কালেক্ট রিকোয়ারমেন্টস হলো সেকেন্ড প্রসেস প্ল্যান করার পরে। তো এই ক্ষেত্রে ইনপুট গুলি আসতেছে, দেখেন নরমালি প্রজেক্ট চার্টারটা আসবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা আসবে, এটা একটু জাস্ট মাথায় নিয়ে নেবো আমরা, মানে এটা কখনোই কোশ্চেনে ডিরেক্টলি আসবে না যে কি হবে ইনপুট কিংবা কি হবে আউটপুট, বাট আমরা একটা জাস্ট নরমালি একটা কালেক্ট রিকোয়ারমেন্টস এর জন্য আমার কি লাগতে পারে ওইটা চিন্তা করলে কিন্তু এই জিনিসগুলো আমার চলে আসবে। প্রজেক্ট ডকুমেন্টস এর যেমন কয়েকটা জিনিস আছে, অ্যাজাম্পশনস লগ, লেসন লার্ন রেজিস্টার্স এন্ড স্টেক হোল্ডার্স রেজিস্টার। স্বাভাবিকভাবে আমার স্টেক হোল্ডার্স নিয়ে চিন্তা করতে হবে যখন আমি রিকোয়ারমেন্টস করবো, এবং লেসন লার্ন রেজিস্টার্সটা হলো আমার প্রত্যেকটা প্রজেক্টের শেষে আমার একটা লেসন লার্ন রেজিস্টার্স ক্রিয়েট হয়। এটা এই 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 রেজিস্টারটা কি করে আসলে, যে আমার ওই প্রজেক্টের কি ছিল, কি কনস্ট্রেন্ট ছিল, কি কি ঝামেলা হয়েছিল, কিংবা কি কি ইস্যুস ক্রিয়েট হয়েছিল, বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে একটা লেসন লার্ন ডকুমেন্টস হয়। সেই জিনিসটা রেফার করতে বলছে এখানে কালেক্ট রিকোয়ারমেন্টস এর জন্য, প্লাস অ্যাজাম্পশনস লগ, যেটা আমি আগে বলছি অ্যাজাম্পশনস লগ একটা লগ প্রজেক্টের জন্য, যেটা আমি অ্যাজাম্পশনস এন্ড কনস্ট্রেন্টস, আমার বিভিন্ন অ্যাজাম্পশন থাকে আমি যখন একটা বিজনেস কেস করি, ওই অ্যাজাম্পশনস গুলি ডকুমেন্টেড থাকে। ফর এক্সাম্পল আমি এটা অ্যাজিউম করতেছি যে আমি এটা উইন্টার ওয়েদারে করব, আমার একটা বিল্ডিং কনস্ট্রাকশন আমি উইন্টারে শেষ করব। হ্যাঁ, এই ধরনের অ্যাজাম্পশন, মানে আমি ওইটাকে বৃষ্টির কথাটা চিন্তা করছি না কি, আমি শুষ্ক মানে ড্রাই ওয়েদারে এটা আমি শেষ করব। তো এটা এক ধরনের অ্যাজাম্পশন, বাট ইট মাইট হ্যাপেন লাইক দ্যাট যে আমি আসলে ওই জিনিসটা আমার ইসে চলে গেছে, সামারে বলি রেইনি সিজনে চলে বৃষ্টির দিনে চলে গেছে। তো এই অ্যাজাম্পশনস গুলি, অ্যাজাম্পশন ব্লক থাকবে, ওখানে আমার বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্যারামিটারও থাকতে পারে। সো এই কয়টা জিনিস আমার ইনপুট হিসাবে যাবে। এখানে বিজনেস কেসের কথা বলা হয়েছে, এখানে এগ্রিমেন্টস, ডিফারেন্ট এগ্রিমেন্টস থাকে আমার, যে আমরা যদি এখানে ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্টের কথা চিন্তা করি আমাদের প্রজেক্টের ক্ষেত্রে, দ্যাট কুড বি ওয়ান অফ দ্য ইনপুটস। এখানে এগ্রিমেন্টস থাকলে আমরা বুঝতে পারি যে আমার বাজেটিংটা কিভাবে হতে পারে, কিংবা ওই বাজেট রেফারেন্সে আসলে, কারণ বাজেট রেফারেন্স কেন বলছি আমি, এখানে স্কোপের ক্ষেত্রে বাজেটটা আসবে, আমি সামনে দেখাবো। হ্যাঁ, সো ইএফ এন্ড ওপিএস আছে। সো এখানেও এক্সপার্ট জাজমেন্টের কথা বলছে, ডাটা গ্যাদারিং টেকনিকের মধ্যে ব্রেইনস্টর্মিং, ইন্টারভিউস, ফোকাস গ্রুপস, কোশ্চেনিয়ার্স এন্ড সার্ভে, এই প্রত্যেকটা জিনিস আমি সামনে এই পরের স্লাইডে এক্সপ্লেন করছি। বেঞ্চমার্কিং আছে,
সো ডাটা অ্যানালাইসিসের মধ্যে ডকুমেন্ট অ্যানালাইসিসের কথা বলছে, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ভোটিং অ্যান্ড মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিসের কথা বলেছে। সো ডেটা রিপ্রেজেন্টেশন, এখানে ডেটা রিপ্রেজেন্টেশন হাউ উই রিপ্রেজেন্ট দ্য ডেটা। আমরা যারা আইটিতে কাজ করি তাদের একটু মোটামুটি এই বিষয়ে একটু হয়তো বা অ্যাডভান্স নলেজ আছে রাদার দেন নর্মাল থেকে, কিংবা খুব বেশি কঠিন না, আমি এটা বলে দিব এখন। আইটিতে এই ধরনের মাইন্ড ম্যাপিং, অ্যাফিনিটি ডায়াগ্রাম, এই ধরনের বিষয়গুলি বেশি আসে। সো এই জিনিসটা আসলে খুবই সিম্পল, এটা কঠিন কিছু না, আমি জাস্ট সামনের স্লাইডে ডিসকাস করছি। সো ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিলস এর কথা বলা আছে এবং প্রোটোটাইপস এর কথা বলা আছে। প্রোটোটাইপস এর কথাও সামনে আমি বলছি, সো এটা আমি এখন ডিটেইল যাচ্ছি না। সো এটা আউটপুটটা হলো রিকোয়ারমেন্টস ডকুমেন্টস এন্ড রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনস এন্ড রিকোয়ারমেন্টস ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, আরটিএম। সো এই দুইটা জিনিসই সামনে আছে। সো আমি জাস্ট ওভারঅল ডিসকাস করে গেলাম, সামনে আমি যাই তাহলে আমি ক্লিয়ারলি বলছি। সো এই ডাটা গ্যাদারিং টেকনিকে চলে আসি আগে, যেটা বলছে ব্রেইনস্টর্মিং, ইন্টারভিউস, ফোকাস গ্রুপ, কোয়েশ্চেনিয়ার সার্ভে এন্ড বেঞ্চমার্কিং। সো ব্রেইনস্টর্মিং আমরা কিন্তু সবাই কম বেশি করি, মানে আমাদের বিভিন্ন প্রজেক্টে আমাদের অলরেডি বিভিন্ন সময় ব্রেইনস্টর্মিং সেশন কিন্তু হয়েছে। তো ব্রেইনস্টর্মিং সেশন হচ্ছে ইজ দ্য টেকনিক ইউজ টু জেনারেট এন্ড কালেক্ট মাল্টিপল আইডিয়াস। আমরা যখন ব্রেইনস্টর্মিং এ বসি তখন আমরা একসাথে একটা ক্লোজ রুমে বসে বিভিন্ন জন বিভিন্ন আইডিয়া দিয়ে শেয়ার করি, ওইটাই কিন্তু ব্রেইনস্টর্মিং। তো ওই যে কোনো কিছুর আগে ডাটা গ্যাদারিং, কোনো স্কোপের আগে আমরা ব্রেইনস্টর্মিং একটা ডেটা গ্যাদারিং টেকনিক। তো ইন্টারভিউস হলো ইজ আ ফর্মাল অর ইনফর্মাল অ্যাপ্রোচ টু এলিসিট ইনফরমেশন ফ্রম স্টেক হোল্ডার্স। তো আমরা এই যেমন আমাদের প্রজেক্ট ম্যানেজ, আমাদের পিএমআইএস যে সামনে করছি, এখানেও কিন্তু আমরা স্টেক হোল্ডার্সদের সাথে আমাদের ইন্টারভিউ সেশন আছে। সো মানে ওই ইন্টারভিউ সেশনটা নিলে স্টেক হোল্ডার্স কি চায় ওইটা আমরা ডকুমেন্ট করবো এক জায়গায়, চাওয়ার পরে দেন উইল ফাইনালাইজ দা মানে স্কোপ। আমরা যখন ফাইনাল করবো এই কালেক্ট রিকোয়ারমেন্টস এর পার্ট হিসেবে ইন্টারভিউস থাকবে, ফোকাস গ্রুপস থাকবে, ব্রিং টুগেদার প্রি কোয়ালিফাইড স্টেক হোল্ডার্স এন্ড সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস এসএমইস টু লার্ন অ্যাবাউট দেয়ার এক্সপেকটেশনস এন্ড অ্যাটিটিউডস। তো ফোকাস গ্রুপস হলে যে গ্রুপটা অ্যাবসলিউটলি ফোকাস অন দ্যাট পার্টিকুলার স্কোপ। ফর এক্সাম্পল আমরা যদি পিএমআইএস এর কথা চিন্তা করি, পিএমআইএস এর ফোকাস যারা প্রজেক্ট ম্যানেজার্স, উনাদেরকে নিয়ে পিডি, সরি আমরা যদি গভর্নমেন্ট হিসেবে বলি প্রজেক্ট ডিরেক্টরস, পিডিস, উনাদেরকে নিয়ে আমরা কিন্তু সেশনের অ্যারেঞ্জমেন্ট আছে, সো দ্যাট আমরা ফোকাস গ্রুপস এর উপরে একটা ইন্টারভিউ নিয়ে কিংবা ফোকাস গ্রুপস এর এক্সপেকটেশন এবং উনাদের অ্যাটিটিউডস টুয়ার্ডস দ্য পার্টিকুলার স্কোপ তখন কিন্তু আমরা জানতে পারি। দেন কোয়েশ্চেনিয়ার্স এন্ড সার্ভেস, আমরা উই ক্যান হ্যাভ দ্য রিটেন কোয়েশ্চেনিয়ার্স করতে পারি, টিক বিভিন্ন কোয়েশ্চেন করে ওই কোয়েশ্চেনসটা আমরা স্টেক হোল্ডার্সদের কাছে দিয়ে দিতে পারি, ওনারা অ্যান্সার আইদার মাল্টিপল ফরম্যাট অর টিক ফরম্যাটে উত্তর দিতে পারেন, ওইটা নিয়ে আবার আমরা এই কালেক্ট রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সো বেঞ্চমার্কিংটা হলো এটা হলো ইনভলভস কম্পেয়ারিং অ্যাকচুয়াল অফ planned products, processes and the practices to those of a standard। মানে আমার বেঞ্চমার্কিং কোনটার সাথে করব। ফর এক্সাম্পল আমি একটা নতুন ব্যাংকিং সিস্টেম করছি, কোর ব্যাংকিং সিস্টেম, তো এইটাকে যখন, এটা কিন্তু স্ট্যান্ডার্ড না, এটা কিন্তু বেসলাইন না, বেসলাইনের সাথে অনেকে ভুল করে, কিন্তু স্কোপ বেসলাইন একটু ডিফারেন্ট। বাট এটা হলো বেঞ্চমার্কিংটা হলো আমি আমার যে সফটওয়্যারটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে সেইটার সাথে আমি বেঞ্চমার্ক করবো কিভাবে। বেঞ্চমার্ক করবো ওই ধরনের সফটওয়্যার একটা ইন্ডাস্ট্রিতে ভালো জায়গায় কিংবা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ফর এক্সাম্পল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যদি আমরা একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ব্যাংকিং ধরি, তো ওই জায়গায় যে আমার কোর ব্যাংকিং সিস্টেমটা চলছে ওইটার সাথে আমি বেঞ্চমার্কিং মানে হাউ উই রিলেট মাই ফিচার্স উইথ দ্যাট পার্টিকুলার কোর ব্যাংকিং সিস্টেম, সেটা কিন্তু বেঞ্চমার্কিং। আমি যখন এক স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করব তখন হলো বেঞ্চমার্কিং। এটা কি বোঝা গেছে মোটামুটি এই কয়টা টেকনিক? একটু অবজারভেশন আমি ক্লিয়ার না যে ব্রেইনস্টর্মিং এবং ফোকাস গ্রুপ দুটোর মধ্যে যে বেসিক ডিফারেন্সটা, ব্রেইনস্টর্মিং এবং ফোকাস গ্রুপ শুধুমাত্র কি আপনার মডারেটরের ডিফারেন্স, মডারেটর থাকবে ফোকাস গ্রুপে, ব্রেইনস্টর্মিং এ থাকবে না, এর বাইরে আর কোনো ডিফারেন্স কি আছে? ব্রেইনস্টর্মিং ফোকাস গ্রুপ, ফোকাস গ্রুপে আমরা জেনারেলি প্রি কোয়ালিফাইড স্টেক হোল্ডার্স এবং এসএমএস দের চিন্তা করছি, হ্যাঁ। আর ব্রেইনস্টর্মিং এ কিন্তু এই কথাটা নাই, কারণ ব্রেইনস্টর্মিং এ আমরা ইন জেনারেল বসে সবার থেকে একটা মাল্টিপল আইডিয়াস নেওয়ার চেষ্টা, খুবই এটা একটু প্রিলিমিনারি স্টেজে বলতে পারি, ফোকাস গ্রুপসটা একটু অ্যাডভান্স স্টেজে বলতে পারি। ব্রেইনস্টর্মিং এ কি আপনার ওই
মডারেটর থাকতে পারে? মোস্তা স্যার, আপনি যদি থাকেন একটু কাইন্ডলি রেসপন্ড করেন। জি জি আমি একটু মানে বলি, তারপরে স্যারের কাছে শুনি। আমার কাছে মনে হচ্ছে যে গত দিনে যে আমরা আইএমইডির অফিসারদেরকে নিয়ে একটা মিটিং করলাম, যে তারা কি চিন্তা করতেছে, এইটা হয়তো ব্রেন স্টর্মিং এর মধ্যে পড়তেছে। রাইট আর ফোকাস গ্রুপে পড়তেছে যে আমরা শুধু প্রজেক্ট ডাইরেক্টরকে নিয়েই আমরা কাজটা করব, এইটা হয়তো ফোকাস গ্রুপের মধ্যে পড়তেছে। জি স্যার, মডারেটর দুটাতেই থাকতে পারে স্যার, কারণ মডারেটর ছাড়া অনেক সময় হয় কি স্যার, ওই যে ইন জেনারেল ওইটাকে মানে নোট তো আমার কাছে মনে হচ্ছে যে মডারেটর হয়তো প্রথমটায় থাকার কথা না, দ্বিতীয়টাতে থাকার কথা ফোকাস গ্রুপে। ফোকাস গ্রুপে ম্যান্ডেটরি, এটাতে কোনো প্রবলেম নাই। ব্রেনস্টর্মিং এর ইস্যুটা নিয়ে কথা, যে মডারেটর থাকবে কি থাকবে একজনকে তো কম্বাইন করতে হবে স্যার, মানে এটা কথা অ্যাবসলিউটলি বলা নেই মডারেট আচ্ছা একদমই থাকবে কি থাকবে না, বাট তারপর আমি একটু দেখে নিব যদি আচ্ছা। মডারেটর কম্পালসারি কিনা, বিকজ ব্রেইনস্টর্মিং কম্পালসারি না, থাকতে পারে কম্পালসারি না ব্রেইনস্টর্মিং। থাকতে পারে আর কি স্যার। জি আর স্যার আরেকটা জিনিস, ব্রেনস্টর্মিং এ জেনারেল পিপল মানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হইতে হবে, নট নেসেসারি ব্রেনস্টর্মিং, জি স্যার, বাট ফোকাস গ্রুপে হইতে হবে রাইট আমি একটু বেঞ্চ মার্কিংটা নিয়ে যেটা আমি বলতেছি, যে এটা কি কোনো স্ট্যান্ডার্ড সেট করা আছে, এইটাকে কি মিন করতেছে, নাকি জি, স্যার। বেস্ট প্র্যাকটিসেই মনে হচ্ছে? বেস্ট প্র্যাকটিসের তো শেষ নাই, এক একজনের কাছে এক একটা বেস্ট। তো সেই ক্ষেত্রে তো এইটা আমি যেটা বুঝতাম যে বেঞ্চ মার্কিংটা হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড আছে যেটা সবাই এটাকে ইয়ে করবে, এগ্রি করবে, এরকম কিনা? আমি যেটা বেঞ্চমার্কিংটা জি আচ্ছা বলুন স্যার। না, আমি যেটা সেট করে নেব, একটা সবার জন্য যে সেট একই রকম হবে তা না। আমার বেঞ্চমার্কিং এক রকমের, আরেকজনের বেঞ্চমার্কিং আরেকজনের আরেক রকমের হতে পারে। মানে আমি যেটা সেট করব এটাই আমার রাইট বেঞ্চমার্ক আমারটা আমার কাছে। আমি আরেকবার করি স্যার, ইনভলভ comparing actual planned products, processes and the practices to those of comparable organization to identify the best practice. তার মানে স্যার আমার একটা প্রজেক্টের জন্য আমি যেটা বললাম যে আমার বেস্ট প্র্যাকটিস কার হতে পারে। ফর এক্সাম্পল একটা ধরেন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদাহরণ দিলাম এই কারণে যে এটা মাল্টিন্যাশনাল ব্যাংক এবং ওয়ার্ল্ড ওয়াইড খুব রেপুটেড। সো ওই ধরনের একটা যদি আমি স্ট্যান্ডার্ডকে নিয়ে আমি যে আমার ফিচার আমি যদি বেঞ্চমার্কিং করতে চাই, এই ধরনের কিছু স্ট্যান্ডার্ড নিয়ে আমাকে বুঝতে হবে যে আমি কতটুকু রিকোয়ারমেন্টে পিছিয়ে আছি, কিংবা আমার কতগুলি ফিচার নাই। হ্যাঁ, এই জন্য আমি বললাম স্কোপ বেসলাইন ইজ ডিফারেন্ট দেন বেঞ্চমার্কিং। আমার স্কোপ বেসলাইন হয়ে গেল, কিন্তু আমি কিছুটা হয়তো বা স্যাক্রিফাইস করে আমি নিলাম, আমার বাজেটের ব্যাপার আছে, তো এটা প্রজেক্ট স্পেসিফিক আর কি স্যার। সো মানে আমি একটা স্ট্যান্ডার্ডে আমার যেটা চলছে মার্কেটে, মানে বেস্ট প্র্যাকটিস, বেস্ট অর্গানাইজেশন কিংবা বেস্ট এর সাথে তুলনা করব যখন, তখন ওইটাকে আমরা বেঞ্চমার্কিং বলছি। স্যার আসসালামু আলাইকুম স্যার, সালাউদ্দিন বলছিলাম স্যার, একটু যদি স্যার অনুমতি দেন স্যার, বেঞ্চমার্কিং নিয়ে স্যার 1 মিনিট বলবো স্যার। হ্যাঁ সালাউদ্দিন। স্যার বেঞ্চমার্কিংটা স্যার এখানে যেভাবে আসছে অ্যাকচুয়াল এবং প্ল্যান প্রোডাক্ট, স্যার আমরা যদি দেখি স্যার, এই আদিস স্যার ঠিকই বলেছেন স্যার, যে আসলে এটা স্যার ইন্টারনালও হইতে পারে, এক্সটার্নালও হইতে পারে, বরং এবং একটা প্র্যাকটিসেরও বেঞ্চমার্কিং হইতে পারে স্যার। ইন্টারনাল হইতে পারে, যেন উইদিন দা অর্গানাইজেশনের মধ্যে হইতে পারে, একটা অর্গানাইজেশনের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে, আন্তঃ ডিপার্টমেন্টের মধ্যেও কিন্তু আবার আমরা বেঞ্চমার্কিং করতে পারি স্যার, এবং আন্তঃ ডিপার্টমেন্টের পারফরমেন্স গুলোর মধ্যে করা যেতে পারে, প্রসেস গুলোর মধ্যে হইতে পারে, ইন্টারনাল হইতে পারে, আবার এক্সটার্নাল হইতে পারে। তো এই সবগুলো স্যার কভার করবে। মূলত স্যার 4 থেকে 5 ধরনের বেঞ্চমার্কিং এর একটা কি পাওয়া যায় স্যার, লিটারেচার পাওয়া যায় স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সালাউদ্দিন ভাই সাপ্লিমেন্ট করার জন্য। তো বুঝা গেছে স্যার, মানে এটা মানে এমন না যে মানে ফিক্স কাইন্ড অফ থিং, মানে আমি আমার প্রজেক্টের জন্য কিভাবে বেঞ্চমার্কিং করবো হয়তো আমরা বসে ডিসাইড করতে পারি, মানে আমি আমার ফিচার্স গুলি কার সাথে কম্পেয়ার করবো, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড। তো ওইটার সাথে করে আমি স্কোপ বেসলাইনটা যখন তৈরি করব, তখন কিন্তু আমার স্কোপ বেসলাইনটা ভালো হবে আর কি। এই তো আমার মানে কোশ্চেনটা হচ্ছে যে ডেটা গ্যাদারিং আমি করতে চাচ্ছি, তো সেখানে বেঞ্চমার্কিংটা কেন আসবে? আমার কাছে তো মনে হচ্ছে যে উপরের 4টা দিয়েই তো কভার হয়ে যায়, বেঞ্চমার্কিংটা আমার কাছে মনে হচ্ছে যে ডেটা গ্যাদারিং এর মধ্যে কি আসার কথা কিনা। স্যার এখানে আছে পিএমবোকে এটা বলছে এই কারণে, কারণ স্যার আমি যখন ডেটা গ্যাদারিং টেকনিকটা কেন করছি, এটা কালেক্ট রিকোয়ারমেন্টসে। তো কালেক্ট রিকোয়ারমেন্টসে আমি আমার ফিচারগুলি দিব। ধরেন আমি সফটওয়্যারের ফিচার বলি, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমার একটা পেমেন্ট গেটওয়ে আছে। সো পেমেন্ট গেটওয়ে মানে হলো আমার ওই যে ধরেন আমার সাইটে এর মাধ্যমে কিনা যায়, ক্রেডিট কার্ড দিয়ে, ভিসা অথবা মাস্টার, হ্যাঁ।
সো আমি যখন একটা স্ট্যান্ডার্ডাইজ চিন্তা করি যে যারা যারা ভালো ভালো অর্গানাইজেশন পেমেন্ট গেটওয়ে ইউজ করে ওরা কি সিকিউরিটি ফিচারটা ইউজ করে, তখন ওরা কিন্তু একটা আইএসও সার্টিফাইড একটা ইয়ে করতে হয়, আইএসওর একটা সার্টিফিকেশন নিতে হয় এটার জন্য, পিসিডিএসএস নামে একটা। সো ওই সার্টিফিকেশনটা যাদের আছে তারা কিন্তু যখন এটা ইসে দেয় তারা কিন্তু ইউজার কিন্তু কমফোর্টেবল হয় যে ট্রানজেকশনটা করার জন্য। সো তার মানে কি আমি একটা কম্পেয়ার করলাম যে ওই অর্গানাইজেশনটা ইজ এ স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, তারা এই পার্টিকুলার সার্টিফিকেশনটা ইউজ করতেছে যখন আমি ক্রেডিট কার্ড ফ্যাসিলিটিস দিচ্ছি। তার মানে কি আমাকেও রিকোয়ারমেন্টসে এই জিনিসটা আনতে হবে যে না আমি যখন পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করছি সাথে সাথে আমার সিকিউরিটিটাও কনফার্ম করতে হবে এই পার্টিকুলার সার্টিফিকেশনটা নেওয়ার মাধ্যমে। তো ওই কারণেই স্যার বেঞ্চমার্কিংটা এখানে লাগবে স্যার। পারফরম্যান্সের কোনো সম্পর্ক আছে পারফরম্যান্সের সাথে বেঞ্চমার্কিং এর মধ্যে? হ্যাঁ, পারফরম্যান্স প্যারামিটারও আসতে পারে এখানে, পারফরম্যান্স প্যারামিটারও আসতে পারে রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে। তো আপনি কালেকশনের ক্ষেত্রে যেমন হতে পারে, এটা একটা গুড পয়েন্ট। কিন্তু আমি আরেকটা এক্সাম্পল যদি দেই, ফর এক্সাম্পল আমি জেনারেল যে মানে কার ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে দেই, কার ম্যানুফ্যাকচারের যখন বলা আছে যে আমার এক্সেলারেশন হবে 5 সেকেন্ডে, গাড়ির এক্সেলারেশন 180 পর্যন্ত উঠবে, এটা হলো আমার একটা স্ট্যান্ডার্ড। তো এই স্ট্যান্ডার্ডটা কোথায় ফলো করতেছে? তো ওইটা যদি আমি আনি তখন কিন্তু আমি এখানে আমার একটা রিকোয়ারমেন্টস পারফরমেন্স আমি বলে দিতে পারবো যে আমার এত সেকেন্ড লাগবে এটা মানে এক্সেলারেশন হতে। তো এটাও কিন্তু পারফরমেন্সের বিষয়টাও কিন্তু এখানে আসতেছে আর কি। এটা খুবই ওয়েল সেড। আমি আমার মানে ইন্টারপ্রিটেশনে এটাও ইট শুড অলসো কাম মানে কিন্তু এই বেঞ্চমার্কিংটা আমি কিভাবে করছি? আমি একটা মানে উল্টাপাল্টা চিন্তা করে তো দিয়ে দিতে পারবো না প্যারামিটার। আমার চিন্তা করতে হবে একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন কিভাবে ফলো করছে আর কি, সেই পার্সপেক্টিভে। আরেকটা মনে হয় আজিজ খান স্যার যেটা বললেন যে বেঞ্চমার্কিংটা কেন দরকার ডেটা গ্যাদারিং এর জন্য। তো আমার ডেটাটা কোন কোয়ালিটির হবে সেটা বেঞ্চমার্কিং সাথে কম্পেয়ার করি। যদি আমি একটা রেঞ্জ সেট করি যে আমার মিনিমাম এভারেজ ভ্যালু 5, তাহলে আমি ডেটা নেব কত 3 থেকে 7 পর্যন্ত, 2 প্লাস 2 মাইনাস। বেঞ্চমার্কিংটা অবশ্যই ডেটা কালেকশনের সাথে রিলেটেড আছে এবং পারফরম্যান্স যেটা মেজারমেন্ট করার জন্য অবশ্যই লাগবে ইন ফিউচারে। আমি কি আগে যাবো সামনে? হ্যাঁ, এইটাই শামীম যেটা বলছে এটা আরো বোঝার জন্য সুবিধা, বেঞ্চমার্কিং সেটার সাথেও হতে পারে। জি। তারপর হলো ভোটিং ডিসিশন, মানে আমাদের যখন এই ডিসিশন ক্ষেত্রে ভোটিং ডিসিশন একটা বিষয় আছে। ভোটিং ডিসিশনটা কি স্যার? কারণ অনেক সময় আমরা যখন বসি ডিসিশনটা নেওয়া যায় না। তো ডিসিশন ক্ষেত্রে কয়েকটা পদ্ধতি আছে, যেমন একটা হলো ইউনানিমিটি, যেটা 100% একমত যে আমরা এই কাজটা করব। এটা কিন্তু যখন আমরা একসাথে বসি তখন কিন্তু এই ধরনের বিষয়গুলি সামনে আসে। তো মেজরিটি হলো যে মোর দেন 50%। ফর এক্সাম্পল আমরা 10 জন বসে আছি, তার মধ্যে মেজরিটি হলো যদি 6 জন একদিকে যায় 4 জন আরেক দিকে যায়, তখন মানে মেজরিটি হলো মোর দেন 50% অ্যাকসেপ্টেড হয়। আর প্লুরালিটি হলো লার্জেস্ট ব্লক। যদি আমরা 9 জন কল্পনা করি তার মানে কি হলো 5, 3, 1 যদি আমি বলি তার মানে, কিংবা 4, 3, 2 যদি আমি বলি তার মানে প্লুরালিটি হলো 4, 3 না 2ও না। সো প্লুরালিটিতে 4 চলে যাবে। সো যে পদ্ধতিতে আমরা যাই সেটা যদি আমরা ডিফাইন করে আগেই মেজর প্লুরালিটিতে গেলে তাহলে 4 জন একসাথে গেলেই সে ওই ডিসিশনটা অ্যাকসেপ্ট হবে আর কি। তো অটোক্রেটিক হলো জেনারেলি একজন ডিসিশন নেয় গ্রুপের মধ্যে, যে উনি যেটা বলেন সেটাই হয়। আর মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন হলো বেসড অন ডিফারেন্ট ক্রাইটেরিয়া। আমরা যদি একটা ম্যাট্রিক্স ডেভেলপ করি যে না এই পার্টিকুলার ক্রাইটেরিয়ার জন্য এত পয়েন্ট পাবে, এই পার্টিকুলার ক্রাইটেরিয়ার জন্য এত পয়েন্ট পাবে, ওইটা অটোমেটেড টাইপের একটা জিনিস। আমি যদি এক্সেল করে কিংবা একটা অটোমেটেড পয়েন্টিং সিস্টেম করে বলে দেই যে না এই ক্রাইটেরিয়া ফিল করলে দেন যে পয়েন্টটা ম্যাক্সিমাম হবে সেটাই নেওয়া হবে। সো যখন আমরা ডিসিশন মেকিং এর বিষয়টা আসে তখন এই কয়েকটা টাইপের অ্যাপ্রোচ ফলো করা হয়। এটা কি বোঝা গেছে? এটা মনে হয় সিম্পল নাকি? হ্যাঁ। এখন ডেটা রিপ্রেজেন্টেশন, যেটা রিপ্রেজেন্টেশন ওইটা হলো ডিসিশন মেকিংটা আমি গেলাম ক্রাইটেরিয়া, এখন আসতেছে রিপ্রেজেন্টেশন, অ্যাফিনিটি ডায়াগ্রাম এন্ড মাইন্ড ম্যাপিং। এই কালেক্ট রিকোয়ারমেন্টের আন্ডারে পড়ছে। সো এই দুটা জিনিস একটু বলবো। অ্যাফিনিটি ডায়াগ্রাম হলো allow large numbers of ideas to be specified into groups for review and analysis. So
অ্যাফিনিটি নামটা মানে কিন্তু একসাথে থাকার প্রবণতা। অ্যাফিনিটি যদি আমি বাংলা করি তো হলো একসাথে থাকার প্রবণতা। তার মানে কি, যখন আমি লার্জ নাম্বার অফ আইডিয়াস কে গ্রুপিং করছি সিমিলার টাইপের, হ্যাঁ, তখন সেটা কি করছে, যাতে আমি ওই আইডিয়া গুলি প্রায়োরিটাইজ করতে পারি কিংবা নিতে পারি। সো আমি যখন ব্রেক করে ছোট ছোট গ্রুপে করছি, তখন এটা আমরা অ্যাফিনিটি ডায়াগ্রাম বলছি। এখানে ছোট বাম দিকে বলা আছে গ্রুপিং করাটাকে এক একটা সাইডে। হ্যাঁ, তো আমি যদি জাস্ট একটা এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল আমরা একটা মোবাইল ফোন কিংবা ধরেন এটা একটা মোবাইল ফোনের একটা স্ট্রাকচার ডেভেলপমেন্ট করছি, কিংবা একটা মোবাইল ফোন কিনা হচ্ছে কারো জন্য। সো এখন এখানে আমরা গ্রুপে বসলাম, তখন গ্রুপে বসে কি হলো, অ্যাফিনিটি এক একজন এক একটা আইডিয়া দিল। ফর এক্সাম্পল একজন সাইজ নিয়ে আইডিয়া দিল, ডিসপ্লেটা কত বড় হবে, এক একজন ডিসপ্লে সাইজ এক একটা বললো। আরেকজন কি করলো, পারফরমেন্স নিয়ে কথা বললো, যে না আমার সফটওয়্যার গুলোতে এত জলদি লোড হবে কিংবা কথা খুব ক্লিয়ার শোনা যাবে, এই পারফরমেন্স বিষয়গুলি নিয়ে একজন কথা বললো। আরো কয়েকজন কথা বললো সিকিউরিটি এরিয়া নিয়ে, যে আমার কি কি সিকিউরিটিস থাকবে। আরেকজন কয়টা কথা বললো আমার ক্যামেরা ফিচার্স নিয়ে। তো এই যে বিভিন্ন আইডিয়াগুলি একসাথে ফেললো সবাই, তখন এই আইডিয়াগুলিকে গ্রুপিং করে ফেলা হলো। ধরেন সিকিউরিটিতে চলে গেল, ইয়েটা মানে ডিসপ্লে আন্ডারে চলে গেল ডিসপ্লে ফিচার্সে। আর ফিচার্স যদি থাকে কিছু এক্সট্রা ফিচার্সের কাজে চলে গেল, ক্যামেরার আন্ডারে চলে গেল। এই যখন আমি গ্রুপিং গুলি করে ফেলছি, তখন কিন্তু আমার রিলেট করতে, আইডিয়াগুলি জেনারেট করতে সুবিধা হবে, এবং ওইটাকে ওই পুরাটা কম্বাইন করতে সুবিধা হবে। সেই কারণে আমরা অ্যাফিনিটি ডায়াগ্রামটা ইউজ করি। এটা কি বোঝা গেছে অ্যাফিনিটি ডায়াগ্রামটা? জি। আচ্ছা, তো মাইন্ড ম্যাপিংটা হলো সিমিলারলি, এটা মেইনলি আমরা আইটিতে মেইনলি ইউজ করি। Consolidated ideas created through individual brainstorming sessions to single map to reflect commonalities and differences, এবং helps visualizing how ideas relate to each other. এটা অ্যাফিলিয়েটেড ডায়াগ্রাম থেকে একটু ডিফারেন্ট হলো, ওই আইডিয়াস গুলির মধ্যে রিলেশন এস্টাবলিশ করতে হয় একটা মাইন্ড ম্যাপিং করে। হ্যাঁ, তো এই মাইন্ড ম্যাপিং একটা স্যাম্পল এখানে আছে। যখন আমি রিলেশন এস্টাবলিশ করছি সিমিলার টাইপের জিনিসগুলিকে নিয়ে, না এটা কোনটার সাথে কোন রিলেশন, মানে এটা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি যখন রিকোয়ারমেন্ট গুলিকে রিলেশন করি, তখন কোনটার আন্ডারে হয় সেটা ইজিলি বের করা যায়। আমি পরে একটা এক্সাম্পল দিয়েছি, যদি এটা দেখেন ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল আমি একটা ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, আমি ধরেন একটা ই কমার্স সাইট করছি ফ্যাশন নিয়ে। তখন আইডিয়া আসলো এটা আন্ডারে ক্লোথস থাকবে এবং অ্যাক্সেসরিজ থাকবে, ঠিক আছে? এখন অ্যাক্সেসরিজ, এখন অনেকে বিভিন্ন কিছু উদাহরণ দিল, রিং, ব্রেসলেট, ব্যাঙ্গেল। স্যার আমাকে একটু ব্রেক দেন স্যার, আমি একটু অনেক পানি খেতে হবে, একটু কাশি আসতেছে একটা। তো মাইন্ড ম্যাপিং টেকনিকটা যেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেটা হলো, ওকে আমরা স্যার। জি স্যার। জি, আপনি আসছেন? আচ্ছা জি স্যার। তো ফ্যাশনটা, ফর এক্সাম্পল আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিজ নিয়ে কাজ করছি, একটা ই কমার্স সাইট করছি। তো আমার টিমের মধ্যে আইডিয়া দিলাম আমার কি কি থাকতে পারে। তখন তারা কি করলো, এক একজন একটা আইডিয়া দিল, রিং, ব্রেসলেট, ব্যাঙ্গেল, তারপর নেকলেস, এরকম। আরেকজন আইডিয়া দিল টি শার্ট, জ্যাকেট। আরেকজন আইডিয়া দিল শার্টের কি বলে টপস এবং বটমস এর আইডিয়া দিল। জেনারেলি ফিমেল মেল ক্লোথস এর আইডিয়া দিল। সো আমি কি করলাম, যে ফ্যাশনটাকে প্রথমে একটা মাস্টার রেখে আমি লেটস ম্যাপ দিস আইটেমস। সো আমি কি করলাম, এক্সারসাইজের একটা শাখা করলাম, এক্সারসাইজের আন্ডারে এগুলি সব নিলাম। ক্লোথস এর আন্ডারে বিভিন্ন ফিচার করলাম, যে টপস কি হতে পারে, শার্ট প্যান্ট, বটমস কি হতে পারে, এবং ফুটওয়্যার্স কি হতে পারে। সো এগুলি যখন আমি ক্লাসিফাই করে ফেললাম, তখন আমার জন্য কিন্তু খুব ইজি হয়ে গেল মাইন্ড ম্যাপিংটা। তো এইভাবে ডকুমেন্টেড আকারে ভিজুয়ালাইজ ফরম্যাটে কাজ করলে সুবিধা যেটা হয়, ইজিলি আমরা রিকোয়ারমেন্টস কালেকশনটাই আমাদের জন্য ইজি হয়, যে আমি কিভাবে সামনে আগাবো, মানে আরো মোর স্ট্রাকচার্ড ফরম্যাটে হয়, যাতে করে স্কোপ ক্রিপিং এবং ইয়ে নিয়ে একটা বলছিলেন গোল্ড প্লেটিং এর, যে দুইটাই অথরাইজড না আনঅথরাইজড, একটা প্রশ্ন করছিলেন আজিজ স্যার খান স্যার। দুইটাই আনঅথরাইজড। জি জি স্যার। তো ওই ক্ষেত্রে মানে গোল্ড আমার যেটা মানে এখন যেটা আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, গোল্ড ক্রিপিং যদি থ্রু হয়, সিসি মানে চেঞ্জ কন্ট্রোল বোর্ড তে হয়, তাও কিন্তু এটা নট অ্যাকসেপ্টেড। হ্যাঁ, এমনও হতে পারে কেউ একটা সিসিবি কে খুব করে জাস্টিফিকেশন করে হতে পারে যে না, লেটস ইনক্লুড দিস ফিচার, কিন্তু আলটিমেটলি ওই ফিচারটা কিন্তু আসলে
আমাদের জন্য ইয়ে হয়ে যাবে, ব্যাকফায়ার করবে। সো গোল্ড প্লেটিং একদমই নেওয়া যাবে না। এটা সিসিবি থ্রুও হতে পারে না স্যার, তাই না স্যার? সিসিবিতে আসবে না যদিও, তো গোল্ড প্লেটিং এই দুইটাকেই নিরুৎসাহিত করা হয়েছে গোল্ড প্লেটিং এবং জি কিন্তু ওইটা টোটাল ক্রিপ্টটা টোটালি আনকন্ট্রোল স্যার। রাইট। তো এটা হলো মাইন্ড ম্যাপিং এর এক্সাম্পল। এটা কি বোঝা গেছে মাইন্ড ম্যাপিং আর অ্যাফিনিটি ডায়াগ্রামটা মোটামুটি? হ্যাঁ হ্যাঁ একটু আমার একটু ক্লিয়ার হয়নি, আশফাক যদি একটু এই জায়গাটা স্টে করেন, যে মাইন্ড ম্যাপিং এ নিউ আইডিয়া জেনারেট করছে, অ্যাফিনিটি ডায়াগ্রামে কি নিউ আইডিয়া জেনারেট করছে না, শুধুমাত্র ডেটা গ্যাদারিং করে গ্রুপ করে অ্যানালাইসিস পর্যন্তই থেকে যাবে, না নিউ আইডিয়া জেনারেট করবে? মোস্তা স্যার যদি এগুলো সবই আইডিয়া জেনারেশন স্যার। আইডিয়াটা যখন গ্রুপিং করা হচ্ছে তখন আইডিয়াটা জেনারেট দুটা ক্ষেত্রেই হবে না শুধুমাত্র মাইন্ড ম্যাপিং এ হবে? দুইটার ক্ষেত্রে স্যার, আইডিয়া জেনারেশনের জন্যই স্যার এটা স্যার কনসোলিডেটেড আইডিয়াস। মানে আমাকে তো বিভিন্ন আইডিয়া নিয়ে কিছু ফেলে দিতে হবে, কিছু রাখতে হবে স্যার। না মানে তার ডিফারেন্সটা কোথায়, আমি ওইটা বের করতে পারছি না, ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হলো স্যার মাইন্ড ম্যাপিং এ কিন্তু আমরা রিলেট করতেছি স্যার, মাইন্ড ম্যাপিং একটা রিলেশন এস্টাবলিশ হচ্ছে, ওয়্যারএজ অ্যাফিনিটি ডায়াগ্রামে কিন্তু কোনো রিলেশন করছি না আমরা। মাইন্ড ম্যাপিং এ দেখেন স্যার একটা সব রিলেট করা হয়েছে। রিলেশনটা কার সাথে করছি, এটা উইদিন গ্রুপ করে একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের, যেমন এখানে আমি প্রথমে আমি ক্লোজ করলাম, তারপর টপস করলাম, এর সাথে রিলেট করলাম। কিন্তু আমি যখন মোবাইল ফোনে এক্সাম্পলটা দিলাম, ওইটা কিন্তু সবগুলি আলাদা স্ক্যাটার, ঠিক আছে? মানে ওই জিনিসগুলি, মানে মাইন্ড ম্যাপিংটা মোর স্ট্রাকচার দেন অ্যাফিনিটি ডায়াগ্রাম। দুইটাই ডাটা গ্যাদারিং টেকনিক, কিন্তু না না ওই পয়েন্টে আমার প্রবলেম না, প্রবলেমটা আমি দুটো ক্ষেত্রেই ডাটা গ্যাদারিং করছি, ওকে নিউ আইডিয়া জেনারেট করছি দুটো ক্ষেত্রেই, পার্থক্যের জায়গাটা কোথায়? যে জায়গাতে আমি পার্থক্য করতে, এইটা অ্যাফিনিটি ডায়াগ্রাম, এটা মাইন্ড ম্যাপিং, পার্থক্যের জায়গাটা কোথায়? মাইন্ড ম্যাপিং এ যখনই আমি রিলেট করে ফেলছি স্যার, কিন্তু ইসে জাস্ট পোস্টেড গুলি দেখেন স্যার, জাস্ট পোস্টেড গুলি দিয়ে রাখছি, কোনো রিলেশন করিনি, একদম ইনিশিয়াল লেভেলে। মানে মোর মাইন্ড ম্যাপিং রিলেশনটা আমি ধরতে পারছি না, আমি অ্যাফিনিটি ডায়াগ্রামে গ্রুপ করছি, গ্রুপ উইদিন হেটারোজিনিয়াস অথবা হোমোজিনিয়াস ক্যারেক্টারিস্টিক বেস করে আমি ক্লাসিফাই করলাম, তারপরে অ্যানালাইসিস করলাম, রিভিউ করে অ্যানালাইসিস করলাম, ওকে হয়তো নিউ আইডিয়া জেনারেট হলো। তো মাইন্ড ম্যাপিং এও তো আমার কাছে অলমোস্ট সেম হচ্ছে, আমি ডিফারেন্সের জায়গাটা ধরতে পারছি না। ফর এক্সাম্পল এইটা যদি দেখেন স্যার, এখানে কি হলো, সবাই মিলে বসছি, ধরুন আমরা একটা বিজনেস আইডিয়া নিয়ে বসছি, হ্যাঁ, মানে আমি মাইন্ড ম্যাপিং আর ইয়েটা একদম অ্যাফিনিটি ডায়াগ্রাম বলছি। অ্যাফিনিটি ডায়াগ্রামে মনে করেন একটা বিজনেস আইডিয়া নিয়ে বসছি, তখন এক একজন এক একটা আইডিয়া দিল। ফর এক্সাম্পল একজন একটা ফিল্মের আইডিয়া দিল, এখানে একটা আছে, হ্যাঁ, একজন আরেকটা বললো যে লেটস। এটা শামীম যেটা বলতেছে যদি সহজ করেই বলি, তাহলে অ্যাফিনিটি ডায়াগ্রামে যে আইডিয়া গুলো আসছে সেইগুলোকে আমি এক একটা গ্রুপে নিয়ে নিলাম, জি স্যার, টোটাল যত আইডিয়া এখানেও গ্রুপে নিয়েছি এক জায়গায় নেই। আর এই শুরুতেই ভাগ করে নিলাম যে ঠিক আছে এই গ্রুপটা এইটা সংক্রান্ত আইডিয়া জেনারেট করবে, আর একটা গ্রুপ এইটা নিয়ে তারা আলোচনা করবে, আর একটা গ্রুপ, অর্থাৎ শুরুতেই আমি 5টা ভাগে ভাগ করে দিলাম, প্রত্যেকটা ভাগে 4 জন করে দিলাম, ওই 4 জনে একটা গ্রুপ নিয়ে আসলো, সেইটি হলো মাইন্ড ম্যাপিং। যে তুমি ওইটার রিলেটেড, ওইটার আরেকজন এইটার রিলেটেড। তাহলে কি স্যার, যেটা ওই 5টা গ্রুপ যে বলতেছেন, ওই 5টা গ্রুপের মধ্যে যেটা পড়বে না সেটা কি তাহলে আমরা বাদ দিয়ে দিব? না স্যার, এই এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে স্যার। না না এই পয়েন্টে একটু থাকেন, মানে অ্যাফিনিটি ডায়াগ্রামে আমি আগে আইডিয়া নিচ্ছি, যার যার আইডিয়া আছে, তারপরে কোন একটা ক্যারেক্টারিস্টিক উপর বেস করে সেটাকে আমি গ্রুপ করছি। এক্স্যাক্টলি, সবার আইডিয়া নিয়ে আমি আলাদা গ্রুপ করলাম, তারপরে ওদের কোন একটা ক্যারেক্টারিস্টিক উপর বেস করে হোমোজিনিটি হেটারোজিনিটি বেস করে আমি গ্রুপ করলাম। আর মাইন্ড ম্যাপিং এ তাহলে ঘটনাটা এরকম, আমি আগেই ডিফাইন করে নিচ্ছি 5টা এরিয়াতে 5টা গ্রুপ মতামত দিবে, এরিয়াকে অনুযায়ী লোককে ডিফাইন করে ফেললাম। রাইট, যেমন আমরা ডেফিনেশনের গ্রুপে রাখলাম যে ঠিক আছে তারা এই বিষয়ে ডেফিনেশনটা দিবে, তারা শুধু এইটু নিয়েই চিন্তা করবে, এই গ্রুপটা তারা এইটা নিয়ে চিন্তা করবে, এইটা নিয়ে এইভাবে আসছে। মাইন্ড ম্যাপিং আগে আলাদা করে দিলাম, তারপরে তারা কষ্ট করলো ঠিক এই টাইপের। রাইট রাইট রাইট। আমি এখানে সূক্ষ্ম পার্থক্য আছে, তো এত তাড়াতাড়ি বোঝা যাবে না, আমাদের আরো একটু আগাইতে হবে। তো এখানে দেখেন স্যার, আমি যেটা বলছিলাম স্যার, এখানে দেখেন সবগুলি কিন্তু বিভিন্ন রকমের, কোনো রিলেশন নাই, কোনো ফিল্ম, কোনোটা মানি রিলেটেড, কোনোটা ইয়ে রিলেটেড, ডিফারেন্ট টপিক, কিন্তু সিমিলার জিনিসগুলি একসাথে করে ফেলা হয়েছে। যারা ফিল্ম নিয়ে কথা বলছে তারা এক সাইডে, যারা মানি নিয়ে কথা বলছে এক সাইডে, যারা এটা কিন্তু এখানে মানে দেয়ার ইজ নো রিলেশন বিটুইন, মানে সবগুলির মধ্যে ডিফারেন্ট আইডিয়া। তো এখান থেকে কোন আইডিয়াটা প্রায়োরিটাইজ করা হবে, এটাকে যখন গ্রুপিং করা হবে তখন ইজিলি
তো সেই এইটার- আইডিয়াটা নেওয়া যাবে। জি স্যার। এইটার আশফাক, এইটার এক্সারসাইজ আমরা কিন্তু পিএটিসি তে বসে একাধিকবার আমার জীবনে আমি এটা করেছি। অর্থাৎ যার যত আইডিয়া আছে সে তত আইডিয়া দাও, এরপরে ওই আইডিয়াটা কয়েকটা Grouping ক্লাসে করো, জি স্যার। ভাগ করে ওইটা নট ঠিক আছে, নেসেসারি যে এইটা- আমরা আগেই ডিফাইন করে দিব না স্যার। আগে আমার ডিফাইন কথা হচ্ছে, এই রিলেটেড এই কটা এটা আমি বলতে চাচ্ছি যে আগে ডিফাইন করব না আর কি। তো মাইন্ড ম্যাপিং এ হলো আগে একটা ডিফাইন করে বিষয়কে যখন আমি ম্যাপ করতে পারছি, ওগুলির জি। মধ্যে আমি যখন একটা স্ট্রাকচার ম্যাপিং রিলেশন স্টাবলিশ করতে পারছি। রাইট। তো এই আমি জায়গাতে আগে আমি যে একটু আমার হ্যাঁ আমি একটু অ্যাড করি, যেটা হলো অ্যাফিনিটি ডায়াগ্রাম সম্পর্কে পিএমবিও কে যেভাবে শব্দটা আছে, যে অ্যাফিনিটি ডায়াগ্রামস allows large number of ideas to be classified into groups for review and analysis. জাস্ট এইটু শব্দ, এর চেয়ে বেশি একটাও না। তার মানে অনেকগুলো আইডিয়া আছে, সেইটাকে কতগুলো ক্লাসে ভাগ করলাম, দ্যাট ইজ অ্যাফিনিটি ডায়াগ্রাম। On the other hand, mind mapping consolidates idea created through individual brainstorming, এক একটা individual brainstorming sessions into a single map to reflect commonality and differences in understanding and to generate new ideas. এখানে স্যার এই যে একটা এসে হেল্পস ভিজুয়ালাইজিং হাউ আইডিয়া রিলেট টু ইচ আদার। তো আমি Right. রিলেশনটা এস্টাবলিশ করে দিই মাইন্ড ম্যাপিং। এগুলি খুবই কিন্তু ইনিশিয়াল জি। লেভেলে, পরবর্তীতে কিন্তু অনেক চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, ইনিশিয়াল লেভেলে আইডিয়াগুলি কোনটা রাখবো না, এই ব্যাপারগুলি যাতে ইজিলি মানে পিকচরিয়াল আর কি, মানে পিকচারের মাধ্যমে আমি ভিজুয়াল মাধ্যমে যাতে আমি এটাকে নিতে পারি স্যার। অনেকে আবার ভিজুয়ালাইজেশনও করে না, নর্মালি নিয়ে নিতে পারে নেয় স্যার। তো এটা হলো ডেটা রিপ্রেজেন্টেশন টেকনিক আর কি। জি স্যার, আমি আগাই যাই। ওকে, হ্যাঁ এটা হলো ইন্টারপার্সোনাল অ্যান্ড টিম স্কিলস, যেটা সেখানে হলো যেটা হলো প্রথমে আমি নমিনাল গ্রুপ টেকনিক বলছি। এখানে স্যার ব্রেইনস্টর্মিংটাকে এনহ্যান্স করতে বলা হয়েছে। এনহ্যান্সিং brainstorming with a voting process used to rank useful ideas for further brainstorming or prioritization. তো এটা তো বোঝা গেছে স্যার। নমিনাল গ্রুপ টেকনিকটা হবে কি স্যার, আমার যে ব্রেইনস্টর্মিংটা আমি নরমালি আনস্ট্রাকচার ওইভাবে রেখে দিছিলাম, ওই ব্রেইনস্টর্মিং এরটাকে আরেকটু এনহ্যান্স করা উইথ ভোটিং প্রসেস, যাতে করে আমি আইডিয়াগুলি প্রায়োরিটাইজ করতে পারি, কোন আইডিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ভোট দিল, তারপর সেকেন্ড, এইভাবে প্রায়োরিটাইজ করে এটাকে আমি মোস্ট ইউজফুল আইডিয়াসটা যদি নিতে পারি, সেটাকে আমরা নমিনাল গ্রুপ টেকনিক বলে থাকি স্যার। And observation and conversation হলো provide a direct way of viewing the individuals in their environment and how they perform their jobs and tasks. So এটা হলো observation and এটা যেহেতু interpersonal skills এবং টিম স্কিলস এর কথা আসছে স্যার, তো এটা হলো ওই জিনিসগুলি করা আর কি, মনিটর ইয়ে করা মানে অ্যাক্টিভিটিস। তো কি মানে যাতে করে এনভায়রনমেন্ট এবং হাউ জবস আর পারফর্মস, এই জিনিসটাকে ডাইরেক্ট ওয়ে অফ ভিউইং একটা প্রসেসের মাধ্যমে করা স্যার, অবজারভেশন এন্ড কনভারসেশনসটা করা। আর ফ্যাসিলিটেশন, যেটা স্যার অলরেডি আলাপ করছিলাম আমরা আগে, যে আমরা কিভাবে ফ্যাসিলিটেট করব। ফোকাস সেশনস দ্যাট ব্রিং key stakeholders together to quickly define cross-functional requirements and reconcile stakeholders' differences. So facilitations একটু অ্যাডভান্স লেভেলে, এবং এখানে একটা কথা বলা হয়েছে cross-functional requirements, that is important, and also reconcile stakeholders' differences. তার মানে কি, আমরা যখন ফ্যাসিলিটেশন করছি তখন এটা যে আমি বলছি যে ক্রস প্ল্যাটফর্মের রিকোয়ারমেন্টস, ক্রস ফাংশনাল, মানে ডিফারেন্ট ফাংশনের লোক থাকবে এখানে, এবং এটা একটা প্রসেস অফ রিকনসাইল, যখন স্টেক হোল্ডার্স ডিফারেন্স হয় মত বিভিন্ন মত প্রকাশে, ওইটাকে রিকনসাইল করা সুবিধার্থে আর কি। তো এটা কয়েকটা পদ্ধতি আছে, যেটা হলো জয়েন্ট অ্যাপ্লিকেশনস ডেভেলপমেন্ট, জেএডি বলি। জেএডি সেশনসটা জেনারেলি হয় সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। যখন সফটওয়্যার ডেভেলপমেন্টে কি হয়, একটা হলো কোডাররা থাকে, মানে যারা টেকনিক্যাল পারসনস, ডেভেলপমেন্ট টিম যারা কনসিস্ট অফ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, এবং যারা কোড একটা টিম। আরেকটা হলো যারা ডোমেইন নলেজ এক্সপার্ট, বিজনেস সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তারা কিন্তু বিজনেসটা দেয়। যেমন ইজিপি যখন ডেভেলপ করার জন্য কিন্তু আমাদের যে প্রকিউরমেন্ট ইয়েটা, লাইফ সাইকেলটা, এটা সম্পর্কে কিন্তু বিজনেস জ্ঞানটা কিন্তু আমাদের সিপি2 থেকে আসছে। করিম স্যার কিংবা ওখানে ওই সময় যারাই কাজ করছেন এইটা নিয়ে, ওনারা কিন্তু ডিরেক্টলি সাবজেক্ট ম্যাটারটা আমাদেরকে দিয়েছেন। আর ডেভেলপমেন্ট যারা করে তারা কিন্তু ওর উপর বেস করে কোড, মানে জাস্ট ট্রান্সফরমেশন অফ ম্যানুয়াল প্রসেস টু ইলেকট্রনিক প্রসেস। তো এটার জন্য কিন্তু আমার দুই ধরনের জয়েন্ট লেগেছে, সেই কারণে এটাকে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন ডেভেলপ জেএডি সেশনস বলছে, যাতে আমার দুইটা ফাংশনালিটির লোক লাগছে এখানে।
সো সিমিলারলি মাল্টিফাংশনাল লোক লাগছে। সিমিলারলি কোয়ালিটি ফাংশন ডেভেলপমেন্ট QFD জেনারেলি ম্যানুফ্যাকচারারসদের জন্য লাগে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য। যেমন করে JAD সফটওয়্যারের জন্য, এখানে বলছি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য হেল্পস ডিটারমিনিং ক্রিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য নিউ প্রোডাক্ট অফ দ্য ডেভেলপমেন্ট। যদি আমার কিছু নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট থাকে, তো ওইটার তো কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স ডিফাইনের জন্য আসলে আমার তখন তো মার্কেটে নতুন, তখন ওইটার জন্য আমার বিভিন্ন ফাংশনালিটির লোক লাগবে। এখন এটাকে বলছে জেনারেলি স্টার্টস উইথ কালেক্টিং কাস্টমার্স নিডস known as VOC, ভয়েস অফ কাস্টমার, দেন সর্টেড অ্যান্ড প্রায়োরিটাইজ। তার মানে কি, যেহেতু এটা নিউ কোয়ালিটি রিকোয়ারমেন্টস, সো এটাকে মূল ফোকাস দেওয়া হচ্ছে কাস্টমার্স এর রিকোয়ারমেন্টের উপর। কাস্টমার কি চায়, কাস্টমার এই পার্টিকুলার মোবাইল ফোনটার এত মেগাপিক্সেলস ক্যামেরা চায়, হ্যাঁ, কিংবা এইটা চায় যে কথাটা এত 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 লাউড এন্ড ক্লিয়ার শোনা যায়। এই ধরনের যখন রিকোয়ারমেন্টস গুলি নিচ্ছে কাস্টমার্স থেকে, তখন কিন্তু তারা বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন ধরনের লোককে গ্যাদার করছে একসাথে, ফাংশনালিটিস লোককে। সেই কারণে এটাকে বলছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য অ্যাপ্লিকেবল, এবং এটাকে QFD বলছে। And user stories which are short textual descriptions and required functionalities used in the agile approach. The user stories আমি আগেই বলছি যে user storiesটা আমি একটা পার্টিকুলার ফাংশনালিটির জন্য কি করব, একটা স্প্রিন্টের জন্য আমি কি করব, সেই স্টোরিজটা আমি একটা জায়গায় ছোট ছোট আকারে দেই, এবং ওইভাবেই জিনিসটা পারফর্ম হয়। ব্যাকলগ মানে প্রোডাক্ট ব্যাকলগস থেকে ইউজার স্টোরিজে আসে, দেন স্প্রিন্ট পারফর্ম হয়। সো ইউজার স্টোরিজে যখন আসে, তখন ওই জিনিসগুলো একটা একটা করে আমি ইসে ইনভলভ করি স্প্রিন্টে, এবং আরেকটা করে ইনক্রিমেন্টাল ডেলিভারেবলস হয়। তো এই ইউজার স্টোরিজটা মোর অফ অ্যাজাইলে আসবে। তো এই তিনটা বোঝা গেছে মোটামুটি, স্যার? ঠিক আছে, আসলে পরেরটাতে যান। Context diagram হলো visually depict the product scope by showing business system like process, equipment, computer, etc., and how people interact, how people and other systems interact with it. এই কনটেক্সট লেভেল ডায়াগ্রাম একদমই কম্পিউটার সায়েন্স রিলেটেড বিষয় আইটিতে, অথবা স্যার আপনারা অন্য জায়গাও পড়তে পারেন। কনটেক্সট ডায়াগ্রামটা মেইনলি হয় কি, প্রসেসের সাথে পিপলের ইন্টারাকশনটা কি হয়, ওইটা কিন্তু আমরা ইয়েতে দিয়ে দিই। মানে ফর এক্সাম্পল, আমি যদি একটা ডায়াগ্রাম করি কোর ব্যাংকিং কিংবা আমাদের ইজিপি সিস্টেমে যদি বলি, ইউজার রেজিস্ট্রেশন একটা মডিউল, ইউজার রেজিস্ট্রেশন কে কে করবে এটা একটা মডিউল। সেই যে পার্টিকুলার টেন্ডার আর যেই একটা প্রসেসের মতো রেজিস্ট্রেশন করছে, তার মানে টেন্ডারের সাথে এই প্রসেসে একটা ইন্টারাকশন হচ্ছে। আবার সেম টেন্ডার যখন ব্যাংক থেকে ইয়েটা নিচ্ছে, কি বলে সিকিউরিটি মানি, কি বলে ব্যাংক ডকুমেন্ট পাওয়ার জন্য বা টেন্ডার ফিল আপ করার জন্য ডকুমেন্ট ফিস দিচ্ছে, তখন সে ব্যাংকের সাথে ইন্টারাকশন করছে। সো এই প্রসেসগুলি যে ইন্টারাকশন, এই প্রসেসগুলি কিন্তু আমরা আলাদা আলাদাভাবে আগে ডিজাইন করি, কিভাবে ডাটাবেজে ইম্প্যাক্টটা ফেলবে। So এটাকে context level diagram বলছে, so that where we can understand the interactions between people and the process, computer process যেটা হয়। স্যার এটা কি বুঝাতে পারছি স্যার? ঠিক আছে, হ্যাঁ। দেন প্রোটোটাইপিং ইজ দ্য, প্রোটোটাইপিং সবাই খুব মানে এটা ইজিলি একটা আন্ডারস্ট্যান্ডেবল জিনিস, বিকজ আমরা প্রোটোটাইপ নিয়ে অনেক কথা বলি। বিকজ আমরা যখনই একটা ওয়েবসাইট, যখনই আমরা সিপিটি ওয়েবসাইটটা করলাম কিংবা এখন PMIS এ করবো, type হইলো মানে জাস্ট মানে হাউ দ্য ওয়েবসাইট উইল লুক লাইক উইদাউট দ্য অরিজিনাল ফাংশনালিটি। মানে আমার অরিজিনালিটি ফাংশনালিটি ছাড়া আমার ব্যাকএন্ডে কিন্তু ফাংশনালিটি নাই, কিন্তু আমি প্রোটোটাইপ একটা বানাই দিলাম যে না আমার ওয়েবসাইট উইল লুক লাইক, আমার ওয়েবসাইটটা এরকম দেখাবে। ওইটা কিন্তু আমার পিছনের ধরেন আমি একটা বাটন চাপ দিলে কি কাজ হবে সেই কাজ কিছু নাই, কিন্তু ইনিশিয়াল ডিজাইনটা জাস্ট দেখানো, যে 3-4টা প্রোটোটাইপ করে দেখায়, দেন ম্যানেজমেন্ট সিলেক্ট করে কোনটা নিব, দেন ডিটেইল ডিজাইনে পরে চলে যায়। সো প্রোটোটাইপ ইজ আ মেথড অফ অবটেইনিং আর্লি ফিডব্যাক অন রিকোয়ারমেন্টস বাই প্রোভাইডিং আ মডেল অফ দ্য এক্সপেক্টেড প্রোডাক্ট বিফোর অ্যাকচুয়ালি বিল্ডিং ইট। তার মানে আমি আসল বিল্ড করার আগে আমার ওই জিনিসটা প্রোটোটাইপ কি হবে, আমি ওইটা একটা অ্যাপ্রুভাল করাই নিব। সো এটা হলো প্রোটোটাইপিং। এটা আমরা মানে কন্টিনিউয়াসলি করছি বিভিন্ন সময়, আমাদের সিপিটি ওয়েবসাইট করার সময় করেছি। PMIS এটা বলা আছে যে আমার অ্যাকচুয়াল সিস্টেমের আগে জিনিসটা কেমন লুক লাইক, মানে হাউ ডাজ ইট লুক অ্যান্ড ফিলটা কি হতে পারে সেটা আমাকে দেখাতে হবে। সো দ্যাট ইজ প্রোটোটাইপিং অ্যাকচুয়ালি। এখানে এক্সাম্পল অফ কনটেক্সট ডায়াগ্রামে একটা ছবি বলা আছে, সাথে এই যে এই ফ্লাক্সটা প্রোটোটাইপ দেওয়া আছে, যে অরিজিনাল ডিজাইনের আগে এটা কিরকম দেখতে হতে পারে সেরকম একটা
প্রোটোটাইপের কথা বলা আছে। তো স্যার এখন এই পর্যন্ত ক্লিয়ার তো স্যার না? হ্যাঁ 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 আচ্ছা, দেন রিকোয়ারমেন্টস, কালেক্ট রিকোয়ারমেন্টস আউটপুট ডেটা। হ্যাঁ, এটা আমরা একটা বলছি যে কালেক্ট রিকোয়ারমেন্ট করলে তো আমার একটা আউটপুট আসতে হবে। আউটপুটটা কি? একটা হলো রিকোয়ারমেন্টস ডকুমেন্টেশন একটা আসবে, এবং একটা আসবে রিকোয়ারমেন্টস ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স। এই দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট, ঘুরে ফিরে আসে, বিশেষ করে রিকোয়ারমেন্টস ট্রেসিবিলিটি ম্যাট্রিক্সটা। এই দুটো জিনিস আমি একটু জাস্ট আইডিয়া দিব, এখন ফিউচারে আমি যখন আরো করবো তখন রিলেট করতে পারবো, তখন আরো সুবিধা হবে। Requirements documentation key describes how individual requirements meet the business need of the project. হ্যাঁ, তো আমার যা ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্টস গুলি আছে সেটা আমার কিভাবে বিজনেস নিডটা মিট করছে সেটা আমি যখন ডিটেল করব, ওখানে আসবে হলো বিজনেস রিকোয়ারমেন্টস আসবে, হায়ার লেভেল অফ দ্য অর্গানাইজেশন, দেন স্টেক হোল্ডার রিকোয়ারমেন্টস, সলিউশন রিকোয়ারমেন্টস। সলিউশন আমার টোটাল যে সলিউশন রিকোয়ারমেন্টসটা সেটা আমি ওখানে রাখবো, যেমন আমার সলিউশনে আমার সিস্টেমে কি কি ফিচার থাকবে, ফাংশনস থাকবে, ক্যারেক্টারিস্টিক্স থাকবে। দেন ট্রানজিশন রিকোয়ারমেন্টস, আমি যদি একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে ট্রানজিশন করি, যেমন আমরা বিভিন্ন সময় করে থাকি, যে আমরা কিন্তু ইয়েতেও করছি, আমাদের পিএমআইএসও কিন্তু আমরা ওল্ড সিস্টেম থেকে এবং একটা ডেস্কটপ বেস সিস্টেম থেকে উই আর মুভিং টু আ নিউ সিস্টেম। তার মানে এখানে একটা ট্রানজিশন রিকোয়ারমেন্টস আছে যে আমি ওই ডাটাগুলিকে কিভাবে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, দ্যাট উইল কাম অলসো ইন দ্য রিকোয়ারমেন্টস। আমার রিকোয়ারমেন্টস কিন্তু বলা আছে, আমরা যে ইয়েটা করেছি টার্মস অফ রেফারেন্স, ওখানে কিন্তু রিকোয়ারমেন্টস ক্লিয়ারলি বলা আছে যে কিভাবে কোন ফেজে ইয়েটা হবে, ট্রানজিশনটা হবে। দেন প্রজেক্ট রিকোয়ারমেন্টস হলো প্রজেক্টের টোটাল অ্যাকশন প্রসেসেস এন্ড কন্ডিশনস দ্যাট প্রজেক্ট নিডস টু মিট। দেন কোয়ালিটি রিকোয়ারমেন্টস, যেটা হাফিজ ভাই প্রশ্ন তুলছিলেন সুন্দর করে, কোয়ালিটি রিকোয়ারমেন্টস কি হতে পারে। কোয়ালিটি অল উই টক অ্যাবাউট মেজারমেন্টস। আমি যেটা উদাহরণ দিলাম যে আমার যদি একটা বলা থাকে যে এই পার্টিকুলার টাইমে আমার এক্সেলারেশন এইটা হবে, তাহলে কিন্তু আমাকে ওইটাই করতে হবে কোয়ালিটি, সেই স্ট্যান্ডার্ডাইজিং বা সেই কোয়ালিটি প্যারামিটার কিন্তু আমাকে বলে দিতে হবে। এবং ইট কামস আন্ডার স্কোপ অলসো, যে স্কোপে আমাকে বলে দিতে হবে যে আমি গাড়ি ম্যানুফ্যাকচার করলাম, আমার এটা স্পিড এত সেকেন্ডে উঠতে হবে। হ্যাঁ, প্লাস আমার এটা বিভিন্ন আদার ক্রাইটেরিয়াস আমাকে বলে দিতে হবে। সো এটা গেল রিকোয়ারমেন্ট ডকুমেন্টস, যেটা একটা আউটপুট হিসাবে আসবে কালেক্ট রিকোয়ারমেন্টস এ। দেন রিকোয়ারমেন্টস ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স, এটা হলো একটা ম্যাট্রিক্স এর মতো, ইজ আ গ্রিড দ্যাট links product requirements from the origin to the deliverables to satisfy them. তার মানে আমি যখন রিকোয়ারমেন্টস শুরু করলাম, তার মানে আমার ফুল লাইফ সাইকেলে কি কি ঘটতেছে, আমি যখন রিকোয়ারমেন্টস ট্রেসিবিলিটি ম্যাট্রিক্সটা বিল্ড করলাম, আস্তে আস্তে আমি এটাকে ফিল আপ করতে থাকবো। মানে আমি আমার যখন যেটা চেঞ্জ হবে কিংবা গিয়ে হবে, আমি এটাকে ট্রেসিবিলিটি ম্যাট্রিক্সটা আপডেট করবো। সো রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স অ্যাজ নেম গোজ ইজ অল অ্যাবাউট ট্রেসিং। ট্রেসিং এর কথা বলা আছে, দ্য রিকোয়ারমেন্টস এন্ড টু এন্ড। End to end here means right from the inception to design the code, মানে কোডের কথা যদি বলি, to test, to acceptance, so that they don't get lost during the course of the project. So আমি যদি একটা উদাহরণ দেই, যে সিম্পল একটা উদাহরণ, বাট ইট ডাজন্ট, এটা আমি আমাদের একটা পার্সপেক্টিভে এটা ডেভেলপ করা, কিন্তু এটা এক্সাম্পলটা ভ্যারি করতে পারে ইন্ডাস্ট্রি ওয়াইজ। ম্যানুফ্যাকচারিং এর জন্য একরকম হতে পারে, কোডিং এর জন্য একরকম হতে পারে, ভ্যারি করতে পারে। যেমন একটা এক্সাম্পল হলো, প্রথমে রিকোয়ারমেন্ট আইডিয়া আসলো, এটার কে হলো রিকোয়েস্টারটা কে ছিল, স্পন্সর হতে পারে, ধরেন ইয়ে নর্মাল স্টেক হোল্ডার্স ইয়ে হতে পারে, মানে ইনহাউস যারা ডিপার্টমেন্ট আছে তারা কেউ হতে পারে। সো এটা কি হতে পারে, এক্সাম্পল হলো অ্যাট দ্য লগ ইন ফর্ম, ডিজাইন হলো জাস্ট এইচএলডি সিলেকশন, একটা রেফারেন্স বলা আছে এখানে, কোডিংটা কিভাবে হবে সেটার কথা বলা আছে। এবং এটা যে টেস্ট কেস, আমরা একটা সিস্টেম টেস্ট কেস জেনারেট করি, সেটা কি হতে পারে, এবং ইউএটি হতে ইউজার, যখন আমরা লাস্টে ইউজার, আমরা প্রত্যেকটা সিস্টেমে কিন্তু এই যে স্টেজিং রিভিউ করি কিংবা ইউএটি করি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট, আমরা কেসটা বলে দিই, যে ইউজারটা আমাদেরকে কাজ করতে দেয়, আমাদের স্টেক হোল্ডার, সে কিন্তু সিস্টেমটা বুঝে নেওয়ার জন্য ওই টেস্ট কেসগুলি করে যে আমার সিস্টেমটা ঠিক মতো পারফর্ম করছে কিনা। সো এই যে টোটাল লাইফ সাইকেলটা আমরা রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স এর মধ্যে যত ক্লিয়ারলি ডিফাইন করতে পারবো, আমার মানে অ্যাজ ইট গোজ আমার জন্য সুবিধা হবে যে টেস্ট করতে, যে আমি কোন জায়গায় আছি। সো এটা বোঝা গেছে রিকোয়ারমেন্টস ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আগাই তাহলে। হ্যাঁ দেন আমার আসছে মেইন কালেক্ট রিকোয়ারমেন্টের পরে আসছে আমার ডিফাইন স্কোপ। ডিফাইন স্কোপ হলো প্রসেস অফ ডেভেলপিং ডিটেইল ডেসক্রিপশন অফ দ্য প্রজেক্ট এন্ড প্রোডাক্ট। সো আমি তো এতক্ষণ রিকোয়ারমেন্ট গ্যাদার করলাম, আইডিয়া অনেক পেলাম, অনেক কিছু। আশফাক, বাকি যে চারটা, এই চারটার জন্য আপনি আর 15 মিনিটের ভিতরে মোটামুটি একটা আইডিয়া দিন। আচ্ছা স্যার, 15 মিনিটস।
ঠিক আছে স্যার। স্কোপ স্টেটমেন্টের মধ্যে আসছে হলো আমি যে এতক্ষণ ধরে রিকোয়ারমেন্ট গ্যাদার করলাম, বিভিন্ন রিকোয়ারমেন্টস আসলো আমার, হ্যাঁ অনেক আইডিয়াস আসলো, আইডিয়া প্রায়োরিটাইজও করলাম, সবকিছুই করলাম, রিকোয়ারমেন্টস দিয়েও করলাম, কিন্তু আমাকে একটা স্কোপ ডিফাইন করতে হবে। তো ডিফাইন স্কোপটা হলো এই জন্য কালেক্ট রিকোয়ারমেন্টস পরে আসে। তো এটার মধ্যে কি আসে, অ্যাকচুয়াল প্রোডাক্ট স্কোপ ডেসক্রিপশন, ডেলিভারেবলস, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, প্রজেক্ট এক্সক্লুশন। হ্যাঁ আমি এখানে ডেলিভারেবলস ফাইনাল করব, ঠিক আছে, এই পার্টিকুলার জায়গায়। সো আরেকটা হলো আমার প্রোডাক্ট স্কোপ ডেসক্রিপশনটা কি, প্রোগ্রেসিভলি এলাবোরেটেড। এটা স্যার কিন্তু কালকে প্রোগ্রেসিভ এলাবোরেশন কি সেটা জিনিসটা ক্লিয়ার করেছেন। তো মানে এটা হলো প্রোগ্রেস অ্যাজ উই গো, মানে আমি কারেন্ট 1 বছর, যদি আমি 5 বছরের প্রজেক্টের কথা চিন্তা করি, আমি কারেন্ট 1 বছরের কথা চিন্তা করতে পারি যে আমি 1 বছরে কি করব, দ্যাট উই ডিফাইন ফার্স্ট, দেন প্রোগ্রেসিভলি উইল ইলাবোরেট। আমি যখন আগায় যাব দেন উইল ইলাবোরেট দ্য আদার থিংস। হ্যাঁ এইভাবে কিন্তু প্রোগ্রেসিভলি ইলাবোরেশন করে আমরা প্রোডাক্ট স্কোপ ডেসক্রিপশনটা করতে পারি। দেন ডেলিভারেবলস আসবে, আমার কি ডেলিভারেবলস থাকবে, এবং এটা যে অ্যাকসেপ্টেড ক্রাইটেরিয়া, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি, প্রজেক্টটা যে আমি অ্যাকসেপ্ট করব এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে, এবং প্রজেক্ট এক্সক্লুশনস কি, অনেক জিনিস এক্সক্লুশনস থাকে, ওগুলি আমি স্কোপ স্টেটমেন্টে বলে দেব। তো স্কোপ এই যে হলো ডিফাইন স্কোপে একইভাবে ইনপুট প্রজেক্ট চার্টার কিন্তু কমন, যা আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান স্কোপ, স্বাভাবিকভাবে আমার স্কোপটা কিন্তু এখানে আসবে। স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান কেন আসবে, বিকজ আমার ডিফাইন স্কোপটা ডেফিনেটলি আমার স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান থেকে নিতে হবে, ঠিক আছে। তারপর প্রজেক্ট ডকুমেন্টসে আছে হচ্ছে অ্যাজাম্পশনস, লগস, রিকোয়ারমেন্টস ডকুমেন্ট, যেটা আমি মাত্র পেলাম, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা লাগবে আমার স্কোপটাকে ডিফাইন করার জন্য। ইএফস, ওপিএস মোটামুটি ঘুরে ফিরে সব ইনপুটসে আসে। ডিফাইন স্কোপে আসতেছে আমার সেম ভাবে এক্সপার্ট জাজমেন্ট, ডেটা অ্যানালাইসিস এর মধ্যে অল্টারনেটিভ অ্যানালাইসিস কথা বলছে, ডিসিশন মেকিং এ মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন আমি বলে আসছি আগে, ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিলসে বলছি ফ্যাসিলিটেশন, যেটা ওই যে মাল্টি নিয়ে মাল্টি ফাংশনাল ক্রস ফাংশনাল অ্যাক্টিভিটিস নিয়ে করার জন্য ইজিলি যাতে করে ডিফাইন করা যায়। দেন প্রোডাক্ট অ্যানালাইসিস আছে। দেন আউটপুটে এটা হয় প্রোডাক্ট স্কোপ স্টেটমেন্ট, যেটা আমি বলবো কিছুক্ষণ, স্কোপ টেস্ট স্টেটমেন্টে মেইনলি কি কি থাকে, এবং প্রোডাক্ট ডকুমেন্ট আপডেটস। এই প্রজেক্ট ডকুমেন্টস আপডেটসে কিন্তু আপডেটস, তার মানে এই পার্টিকুলার প্রসেসের পর আমার কিছু কিছু ডকুমেন্ট আপডেট করতে হতে পারে, যেমন অ্যাজাম্পশনস লগে চেঞ্জ হতে পারে, রিকোয়ারমেন্ট ডকুমেন্টস যেটা এটার ইনপুট হয়ে আসছে আবার এটা আউটপুটে চেঞ্জ হতে পারে, রিকোয়ারমেন্ট স্টেসিবিলিটি ম্যাট্রিক্সে যোগ হতে পারে কিছু, কিংবা মাইনাস হতে পারে, ইন্ডিভিজুয়াল স্টেক হোল্ডার রেজিস্টারেও চেঞ্জ আসতে পারে। তো ডিফাইন স্কোপ এটা বললাম, এটা হলো প্ল্যানিং প্রসেস গ্রুপের থার্ড, এবং এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কোপ ম্যানেজমেন্টের আন্ডারে, এবং এইটা হলো এই পার্টিকুলার প্রসেস গ্রুপের থার্ড প্রসেস। সো এখানে যদি আমি বলি প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট যদি ডিফাইন করি, ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য প্রজেক্ট স্কোপ, major deliverables, assumptions and the constraints. It includes entire project and the product scope. তো এটাই ডেফিনেশনটা ক্লিয়ার করছে, এটা যে মেজর ডেলিভারেবলস থাকবে, তার অ্যাজাম্পশনস থাকবে এবং কনস্ট্রেন্টস গুলি থাকবে এখানে, এবং ইট ইনক্লুডস এন্টায়ার প্রজেক্ট এন্ড দ্য প্রোডাক্ট স্কোপ। সো এইটা কি কি আছে, প্রোডাক্ট স্কোপ ডেসক্রিপশনস প্রোগ্রেসিভলি, যেটা বলা হয়েছে এলাবোরেটস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রোডাক্ট সার্ভিস এন্ড দ্য রেজাল্টস ডেসক্রাইবস ইন দ্য চার্টার, যেটা চার্টারে থাকবে সেটা প্রোগ্রেসিভলি এলাবোরেশন থাকতে পারে এখানে, এন্ড রিকোয়ারমেন্ট ডকুমেন্টস থাকবে। ডেলিভারেবলস ক্লিয়ারলি বলতে হবে, এনি ইউনিক এন্ড ডেলিভারেবল প্রোডাক্ট result or capability that is required to be produced to complete the process. A process phase of the project. প্রসেসের কথা বলছে, ফেজের কথা বলছে, এবং প্রজেক্টের কথা বলছে। কারণ ডেলিভারেবলস কিন্তু আমাদের একটা মনে রাখতে হবে, ডেলিভারেবলস কিন্তু সিঙ্গেল না, ডেলিভারেবলস কিন্তু মাল্টিপল হতে পারে। তো এই কথাটা যদি আমরা একটু মনে রাখি, আমাদের কিন্তু আরো জিনিস ক্লিয়ার হবে সামনে। আমরা অনেক সময় ডেলিভারেবল সিঙ্গেল বলে থাকি, তো কিছু কিছু প্রসেস এই জন্য মাল্টিপল টাইম এক্সিকিউট হয় টু অ্যাড্রেস মাল্টিপল ডেলিভারেবলস। এটা একটু মনে রাখলে আমাদের সামনে অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। Acceptance criteria is the set of condition that is required to be met before deliverables are accepted. আমি কি কি ক্রাইটেরিয়াতে, acceptance ক্রাইটেরিয়াতে আমি ডেলিভারেবলটা accept করব। Then project exclusion identifies what is excluded from the project. আমার কি কি প্রজেক্টে নাই। ফর এক্সাম্পল আমি আগে বলছি যে আমার ডাটা মাইগ্রেশন এই প্রজেক্টে নাই, আমি বলে দিচ্ছি that is excluded from the project. অনেক সময় অনেকে কনফিউশন থাকে, কিছু কিছু জিনিস বুঝা থাকে না যে আমি এটা করব কি করব না, তখন কিন্তু ক্লিয়ারলি আমরা বলে দিই যে নো, ইট ইজ নট ইনক্লুডেড হিয়ার। ফর এক্সাম্পল লাইসেন্স রিকোয়ারমেন্ট, অনেক সময়
ভেন্ডর জিজ্ঞেস করে যে লাইসেন্স রিকোয়ারমেন্ট আছে কিনা, তখন আমরা কিন্তু যদি ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অনেক ক্ষেত্রে আমরা বলে দিই এটা রিকোয়ারমেন্টস নাই, যেটা আমাদের অলরেডি আছে, উই ডোন্ট নিড দিস। তো এই প্রজেক্ট এক্সক্লুশন গুলিও কিন্তু আমরা বলে দিই। সো প্রজেক্ট ডকুমেন্টস আপডেটস কি হতে পারে আমি কিছুক্ষণ আগে বললাম, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য প্রসেসিং অ্যাজাম্পশনস লগসটা আপডেট হতে পারে, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন আপডেট হতে পারে, রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স হতে পারে, স্টেক হোল্ডার রেজিস্টারও হতে পারে। এখন হলো WBS, WBS যেটা একটা সবার জন্য একটা ইন্টারেস্টিং বিষয় এবং এটা খুবই জরুরি প্রজেক্টের জন্য। এটা কেন জরুরি সেটাও আমি বলছি। ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার আমরা কিছুটা সময় নিব, কিন্তু যাতে ক্লিয়ার করে যায় আজকে। প্রসেস অফ সাবডিভাইডিং প্রজেক্ট ডেলিভারেবলস and the project work into smaller and more manageable components. তার মানে কি হলো যে আমি আমার ওয়ার্কটাকে, প্রজেক্ট ওয়ার্ক ডেলিভারেবলসটাকে আমি এমন ভাবে ভাগ করব, মানে ডিকম্পোজ বলে এটাকে, ডিকম্পোজ করে স্মলার কম্পোনেন্টে নিব যাতে করে এটা মোর ম্যানেজেবল হয়। সো দ্যাট ইজ উই কল WBS, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তো আমি যদি সবগুলি অ্যাক্টিভিটি যোগ করি, ওয়ার্ক মিলে আমি কিন্তু ডেলিভারেবল যোগ করলে এটা কিন্তু 100% স্কোপ পাবো। ওয়ার্ক WBS includes 100% of the scope। তার মানে আমি কোন স্কোপকে বাদ দিয়ে আমি কিন্তু ব্রেকডাউন করতে পারবো না। আমি যখন ব্রেকডাউন গুলিকে সাম করবো, ইট উইল বি 100%। So WBS is a decomposition tool to break down work into lowest level manageable work packages so that time and cost can be estimated. It cannot be logically subdivided further। তার মানে আমি যখন একবার ফাইনাল ডিফাইন করে ফেলবো তখন কিন্তু এটা আর ফার্দার ডিফাইন করব না, কারণ এটার উপর বেস করে আমি কিন্তু অ্যাক্টিভিটি কস্ট এবং আমার কন্ট্রোল বাজেট সব কিন্তু আমি ডিটারমিন করছি। আমি সামনে দেখাবো, এটা একটু দেখালে সুবিধা হবে। এই যে আমি যখন এটা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল, নাথিং রিলেট টু এনি প্র্যাকটিক্যাল ইয়ে। সো আমি যখন একটা প্রজেক্টকে ব্রেক করছি, ফর এক্সাম্পল আমি এখানে ফার্স্ট লেভেলে যখন করছি, ফার্স্টের পরে সেকেন্ড লেভেলটাকে আমরা প্ল্যানিং প্যাকেজ বলছি। মানে এটা কিন্তু বাই ডেফিনিশন বাই PMBOK। তো আমার এটা মনে রাখতে হবে, প্রথম লেয়ারটা হলো কন্ট্রোল অ্যাকাউন্টস, পরেরটা হলো প্ল্যানিং প্যাকেজ, এবং এর আন্ডারে আমি যখন আবার ব্রেকডাউন করছি, এটা আবার মাল্টিপল হতে পারে, যদি আরেক লেয়ার কেউ করতে পারে, কিন্তু লাস্টের লেয়ারটা হলো ওয়ার্ক প্যাকেজ। ঠিক আছে, লেভেল 4 হলো ওয়ার্ক প্যাকেজ, কিংবা এই ওয়ার্ক প্যাকেজটা হলো লাস্ট ডিকম্পোজিশন যেটা। সো আমি এখানে জাস্ট এই উদাহরণটা দিব, আমি যেহেতু এই চার রিলেট করার কথা বলছি আমি আগে। এইটা আমি আপনাদের ইসে দিয়ে দিয়েছি, ক্লাসরুমে দেওয়া আছে। সো এটাকে আমরা একটা প্রিন্ট আউট রাখবো, কিন্তু এটা আমার বিভিন্ন জায়গায় আসবে দেখে আমি একটু মনে রাখলেই হবে। ঠিক আছে, এই যে দেখেন আমি যেটা মাত্র কথা বললাম কন্ট্রোল অ্যাকাউন্টস এর কথা। হ্যাঁ, তো কন্ট্রোল অ্যাকাউন্টস এর পরে ওয়ার্ক প্যাকেজ, এটা কিন্তু বাজেট থেকে আনছি আমি এটা কেন আমি বলতেছি, এই কারণে যাতে করে আমি বাজেটটা পরবর্তীতে রিলেট করতে পারি। যে ওয়ার্ক ব্রেক মানে WBS ওয়ার্ক প্যাকেজ, যেটা ওয়ার্ক প্যাকেজ লাস্ট লেভেল যেটা, সেটার যখন কস্ট এস্টিমেট আমি করছি, তখন কিন্তু আমার পার অ্যাক্টিভিটি কস্ট কত এস্টিমেটস, দেন প্রত্যেকটার জন্য আমরা একটা কন্টিনজেন্সি রিজার্ভ রাখি। হ্যাঁ, এই দুটো যোগ করে আমার ওয়ার্ক প্যাকেজের আমার কিন্তু কস্টটা চলে আসলো, এবং ওয়ার্ক প্যাকেজ কস্ট এস্টিমেটস প্লাস কন্টিনজেন্সি রিজার্ভ, এর সাথে রিজার্ভ রেখে আমার কিন্তু কন্ট্রোল অ্যাকাউন্টস এর বাজেটটা চলে আসলো। তার মানে কি, কস্ট বেস লাইনটা আমি পেয়ে গেলাম। আমি যখন সামনে কস্ট বেস লাইনে আসবো, তখন কস্ট বেস লাইন এবং ম্যানেজমেন্ট রিজার্ভের সাথে প্রজেক্ট বাজেট হয়। তার মানে আমি প্রত্যেকবার যখন আগাবো, আমি এই পার্টিকুলার ডায়াগ্রামটা একটু রিলেট করবো এই কারণে, সো দ্যাট আমার আর কোনো কনফিউশনে থাকবে না। তার মানে এই কন্ট্রোল অ্যাকাউন্টস এর সাথে রিলেটেড তো আমার বাজেট। ঠিক আছে, আমার এই বাজেটটা তখন যখনই আমি এখানে আসবো, তার মানে আমি যখনই এই লেভেল আসি কন্ট্রোল অ্যাকাউন্টস, তার মানে আমার বাজেট বিল্ডস অন দিস কন্ট্রোল অ্যাকাউন্টস। আমার অ্যাক্টিভিটিস এর সাথে তার একটা অ্যাক্টিভিটি, আমার কন্টিনজেন্সি রিজার্ভ একটা যোগ হয়, প্লাস আমার কন্ট্রোল অ্যাকাউন্ট, তারপরে কন্টিনজেন্সি রিজার্ভটা যোগ হয় আমার কন্ট্রোল অ্যাকাউন্টস এর যে বাজেটটা সেটা হচ্ছে। যখন আমি রিলেট করছি বাজেট, তার মানে কস্ট বেসলাইন ফার্স্ট লেভেলের সাথে। এটা আমি একটু মনে রাখলেই আমার সামনে যখন আমি বাজেটিং করব তখন কিন্তু আরো ক্লিয়ার হবে। আমি সামনে আগে যাচ্ছি এটা নিয়ে। তো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ইজ আ হায়ারার্কিক্যাল decomposition of the total scope of work. Work package is the lowest level
তার মানে সবার নিচেরটাকে আমি ওয়ার্ক প্যাকেজ বলবো, ওর মাঝখানে যদি একটা লেয়ারও থাকে, আমার এক্সাম্পলে ছিল থার্ড লেয়ার লেভেল 4 বলছি আমি, যদি লেভেল 1টাকে উপরে ধরি, লেভেল 5ও যদি হয় তাহলে মানে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার সবচেয়ে নিচেরটা ওয়ার্ক প্যাকেজ হবে সবার নিচেরটা। প্ল্যানিং প্যাকেজ ইজ দ্য ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার কম্পোনেন্ট বিলো দ্য কন্ট্রোল অ্যাকাউন্টস। তার মানে কন্ট্রোল অ্যাকাউন্টস আমি সবার উপরে হায়ারার্কিটাকে বলছি আমি, মানে উপরের লেভেলটাকে বলছি। কন্ট্রোল অ্যাকাউন্টের নিচেরটা হলো প্ল্যানিং প্যাকেজ। So a planning package is a work breakdown structure below the control account and above the work package. মানে work package অবশ্যই উপরে হতে হবে এটা, এবং below the control accounts. So control accounts টা আমি দেখাইছি, ওই পার্টিকুলার প্রিন্ট আউটটা আপনাদের কাছে আছে, এটা নিয়ে নিলে হবে। জি জি, ওয়ার্ক প্যাকেজের পরে কি আর কিছু থাকতে পারে না? না না স্যার, ওইটা থাকবে না। ওই ডিজাইন এমন ভাবে করতে হবে যাতে ওয়ার্ক ব্রেকডাউন ওয়ার্ক প্যাকেজটা সবার লাস্ট লেভেল। ওয়ার্ক প্যাকেজে তো অনেক ইন্ডিভিজুয়াল কাজ করতে পারে, তো সেইটাকে কি আর ভাগ করে আনা যায় না? ওইটাকে যদি আনতে হয় তাহলে ওই লেভেলটা করেই ওইটাকে আমার ওয়ার্ক প্যাকেজ বলতে হবে। মানে আমার ডিকম্পোজিশন যখন আর থাকবে না সেটাকেই আমি ওয়ার্ক প্যাকেজ বলছি আর কি। কিন্তু এটা স্যার মিনিমাম এই যে চার লেভেলের মধ্যে করে ফেলাটাই মোর মানে অপটিমাম বলি আমরা আর কি স্যার। মানে যদি বেশি করতে চাই আমি তখন কিন্তু আমার ওই বাজেটিং সব মিলায় মানে একটু কমপ্লেক্স হয়ে যাবে আর কি স্যার। এই মানে আমি যখন লাস্ট লেভেল পর্যন্ত যাচ্ছি ওইটাকে ওয়ার্ক প্যাকেজ বলছি। আশফাক ভাই তাহলে এইটাকে তাহলে স্মলার না বলে তো স্মলেস্ট পার্ট বলা হোক, বিকজ স্মলার পার্ট বললে তো মনে হয় যে স্মলেস্ট একটা থেকে গেল স্যার যেটা বললেন। তো সেখানে আপনি যে ডেফিনিশনটা ওখানে দেখালেন সেখানে স্মলার পার্ট বলা ছিল। কোথায় বলছি? স্মলার বলছি? জি, এখানে স্মলার। হ্যাঁ, সো স্মলার না হয় তো স্মলেস্ট হওয়ার কথা। তাহলে কোন জায়গায় বললাম স্যার স্মলেস্ট? এটা প্রসেস পিএম গাইডলাইনে স্মলারই আছে, স্মলের শব্দটা নাই কিন্তু। না স্যার, এখানে আমি কোশ্চেনটা করছি এই জন্য বিকজ এরপরে তো ফার্দার ডিকম্পোজিশন করা যাবে না। ওইটা যদি করাই না যায় তাহলে তো আমাদের স্মলেস্ট বলা। অ্যাক্টিভিটিস মোস্তাক স্যার যদি রেসপন্ড করেন ওইটাকে অ্যাক্টিভিটিস বলা যাবে। বলার ডব্লিউবিএস কে যদি আরো অ্যাক্টিভিটিসে ভাগ করতে পারি কিনা? না, ভাগ করা যাবে না তো স্যার। না না, ভাগ করা যাবে। লোয়েস্ট হলো ওয়ার্ক প্যাকেজ। এখন এইটার সাথে আমাদের যে সমস্যাটা হলো যে আমরা যেভাবে প্রজেক্ট করি সেখানে ওয়ার্ক প্যাকেজের পরে বা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো ওয়ার্ক প্যাকেজ নিয়ে এই এক একটা ওয়ার্ক প্যাকেজ আবার কয়েকটা ভাগে ভাগ করি। আমরা এলজিডি তেও দেখেছি, তাই না ঘটনাটা? এটা কথাটি বলতে চাই। মাহফুজ ওয়ার্ক প্যাকেজের নিচেও আসলে আছে, কিন্তু সেটা বলা যাবে না, ওগুলাকে অ্যাকুমুলেট করে ওই ওয়ার্ক প্যাকেজেই বলতে হবে। ওয়ার্ক প্যাকেজ কারণে এই কারণে আমরা মানে লোয়েস্ট বলতে পারতেছি না আর কি। কিন্তু শব্দটা ইউজ করছে স্মলার। স্মলার না বলে স্মলেস্ট বলা যাচ্ছে না, এইজন্য কোন জায়গায় বলছি স্যার স্মলারটা? এই আপনার ডেফিনিশন ডব্লিউবিএস স্টার্টিং পয়েন্ট ফার্স্ট সেন্টেন্সে বলা আছে স্মলার। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই এখানে কিন্তু হ্যাঁ স্মলার এন্ড স্মল মানে এটা বোঝানোর জন্য বলছে আর কি স্যার। বাট এটা ওইভাবে নিলে স্মলেস্ট বলতে পারি আর কি স্যার। সেকেন্ড বুলেটটা দিয়েছেন ওর ম্যানেজেবল কম্পোনেন্টস এ নেওয়ার জন্য বলছে আর কি, যে আমরা ছোট ছোট পার্টে বিভক্ত করি আর কি, সেটা বলছে আর কি। মানে ঠিক ওই ল্যাঙ্গুয়েজ নিলে প্রবলেম মনে হয় এখানে, মানে আরো মোর ছোট ভাগে ভাগ করার জন্য বলছে আর কি। শামীম চিন্তা করার দরকার নাই, অষ্টম যেটা বের হবে এডিশন ওটাতে পেয়ে যাবে। তবে এটা একেবারে লোয়েস্ট লেভেলটা দেখালেন। কস্ট কন্টিনজেন্সি রিজার্ভের সাথে যে কস্ট এস্টিমেট বা কস্ট বেসলাইনটা দেখেন, ওই স্লাইডটাতে আরেকবার যাবেন একটু। এটা রাইট। এইখানে যে কন্ট্রোল অ্যাকাউন্টের সাথে কস্ট বেসলাইন দিস আর দ্য সেম সিমিলার নাকি? তো আপনার কস্ট বেসলাইন হ্যাঁ কন্ট্রোল অ্যাকাউন্টস এর টোটাল কস্ট বেসলাইন তার মানে অল কন্ট্রোল অ্যাকাউন্ট গুলোকে যোগ করলে আমি কস্ট বেসলাইন পাবো। কন্টিনজেন্সি রিজার্ভ, ম্যানেজমেন্ট রিজার্ভ, কন্টিনজেন্সি রিজার্ভ কন্টিনজেন্সি রিজার্ভ তো আমার টোটাল ইজিট না, আমার কাছে তো তা মনে হয়। আমার কাছে আমরা যেটা প্রজেক্ট করি যে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যে টাকা আছে আমাদের প্রজেক্টের এগেইনস্টে খরচ করে, ওই অংশটাকে আমি হিসাব করি যে ওইটা হলো ম্যানেজমেন্ট রিজার্ভ। ওইটা কত টাকা ওই অংশটার ভিতরে আমাদের নাই, বাট আমাদের হলো কস্ট বেসলাইন। আমাদের প্রজেক্টের জন্য যে 900 কোটি টাকা দেয়া আছে এইটা হলো এই পর্যন্ত কস্ট বেসলাইন। দিস ইনক্লুডস
একটা হলো ওয়ার্ক প্যাকেজ রিলেটেড যেটা টোটাল ওয়ার্ক প্যাকেজ মানে অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটি ওয়াইজ যেটা আসে সেটাও টোটাল অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটি কস্ট ওয়ার্ক প্যাকেজের আন্ডার আমার যত অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ ওই তবে অ্যাক্টিভিটিস হ্যাঁ ওয়ার্ক প্যাকেজটা হলো একেবারে ইন্টারন্যাশনাল যেটা পিএমআই এর বক্তব্য যেটা দিস ইজ দি লোয়েস্ট লেভেল অফ দি ডব্লিউপিএস ইজ দি ওয়ার্ক প্যাকেজ লোয়েস্ট লেভেল। বাট এই জায়গাতে আমাদের একটু বুঝতে সমস্যা হয়, কারণ আমরা এলজিডির ক্ষেত্রেও দেখেছি যে ওয়ার্ক প্যাকেজ আসলে লোয়েস্ট লেভেল তারা রাখে না। বড় একটা কাজকে দিয়ে 4টা ভাগে ভাগ করে ওইটাকেই ওয়ার্ক প্যাকেজ, ওইটাকে এরপরে আরো 3টা-4টা ক্লাসিফিকেশন করা যায়, যার জন্য আমাদের বেশিরভাগের ধারণাটা হলো আসলে ওই রিলেটেড বোধহয় একটু যায় বেশি। আমি স্পেসিফিক্যালি একটা জিনিস বুঝি নাই, সেটা হচ্ছে কস্ট বেসলাইন আর কস্ট কন্ট্রোল অ্যাকাউন্ট, এই দুটো আসলে রিলেশনশিপে। আমি বলবো আরেকবার একটু, আমি বলি যে এই যে আমি আমাদের ওয়ার্ক প্যাকেজ 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম আমি এই দুটোতেই থাকি। না আচ্ছা, এইটা দুই ধরেন নাম্বার হলো- এইটা একটা কম্পোনেন্ট, আরেকটা কম্পোনেন্ট, আরেকটা কম্পোনেন্ট, সব কম্পোনেন্টের গুলো একত্র যোগ করে যেটা হলো দ্যাট ইজ দি বেসলাইন, কস্ট বেসলাইন পর্যন্ত। বাট আর এই এই cost- কন্ট্রোলের অ্যাকাউন্টের ভিতরেও একটা কন্টিনজেন্সি রিজার্ভ আছে। ওয়ার্ক অ্যাকাউন্টের সাথে রিলেশন আর কি। আমি যখন কন্ট্রোল অ্যাকাউন্টস এর টোটাল সামটা নিব, কন্ট্রোল অ্যাকাউন্টস আমার যতগুলি আছে, হ্যাঁ ওইটা সাম করলে আমার কস্ট বেসলাইনটা আসে বলে। Right, তো right. কন্ট্রোল আমি যদি- অ্যাকাউন্টস এ কিন্তু আমি কন্ট্রোল অ্যাকাউন্টস এর টোটাল যোগফলটা ইজ মাই কস্ট বেসলাইন। Right. তার মানে ধরেন আমি আমার কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারি আর কি। রাইট। তার মানে আমার হ্যাঁ। কন্ট্রোল অ্যাকাউন্ট গুলো এ বি সি ডি ই 5টা যদি কন্ট্রোল অ্যাকাউন্ট থাকে, ফর এক্সাম্পল Right. অ্যাডমিনিস্ট্রেশন দেন প্রকিউরমেন্ট বা Right, সামথিং right. লাইক দ্যাট, এই Exactly, 5টার exactly. যোগফলটাই আমার হচ্ছে কস্ট বেস লাইন। এই কস্ট বেস লাইনের হ্যাঁ। সঙ্গে আমি ম্যানেজমেন্ট রিজার্ভ যোগ করলে আমি প্রজেক্টের টোটাল বাজেটটা পাচ্ছি। এটা Right. হচ্ছে স্যার আমি কি যদি আমাদের ডাইম্যাপকে যদি ধরি, তাহলে আমার প্রজেক্ট বাজেট একটা কিন্তু ধরাই আছে যে 880 কোটি টাকা বা এরকম একটা হবে। এটা কি প্রজেক্ট বাজেট? এখন এই জায়গাতে আমার একটু অন্য ওখানে রকমের ম্যানেজমেন্ট কথা রিজার্ভ আছে। আছে স্যার। না না না, শোনেন, আমি আশফাক, আমি আশফাক, কস্ট এইটা যেটা ম্যানেজমেন্ট আজিজ সাহেব যেটা বলছে একেবারে কারেক্ট কথা। এই ক্ষেত্রে আমার ধারণা যেটা, আমরা 880 কোটি টাকা ধরলাম, কিন্তু আমাদের এই প্রজেক্টের এগেইনস্টে ওয়ার্ল্ড ব্যাংক যে টাকাটা খরচ করে সেটা কোথায় আসে? আমি সেই যে টাকাটুকু সেইটাকে কিন্তু এই 880 কোটির ভিতরে না, তাদের খরচটা কিন্তু আবার আলাদা হিসেবে ধরে। তার মানে ওই অংশটা তাদের হিসেবে ম্যানেজমেন্ট রিজার্ভের ভিতরে স্যার আমি এখানে ওয়ার্ল্ড ব্যাংকে আনবই না, আমি এখানে আনবই না। আমার জায়গায় আসবো। আমি যেটা মনে করতেছি যে আমার যে প্রজেক্টের টোটাল বিষয়টা আছে, প্রজেক্ট কস্ট বাজেট, সেটা ওইটা যে ডাইম্যাপের টোটাল কস্ট ম্যানেজমেন্ট যেটা আসতেছে সেটা, যেটা 2 নম্বর কলামটা, আমি মনে করতেছি যে এইখানে মানে যে আমাদের যে আইএমইডি আছে তাদের তো একটা আমি যদি আচ্ছা। এখন ওই যে মিড টার্ম বাজেটারি জি। ফ্রেমওয়ার্ক বলি, এইখানে কিন্তু আমার একটা মানে ইয়ে আছে, কস্টিং এর বিষয় আছে যে আমার এর বাইরে গেলে কিন্তু আমি এর বাজেট পাই না, এখানে একটা আছে। এবং কন্ট্রোল যেটা আছে, কন্ট্রোলটা আমার কাছে মনে হচ্ছে যে প্রজেক্ট ডাইরেক্টরস এবং আচ্ছা। এখানকার অফিস যে অংশটা সেইটা, এবং তারপরে আমার যে ওয়ার্ক প্যাকেজ গুলো, এক একটা যে প্যাকেজ এই প্রজেক্টের সেইগুলো আওতায়, এখানে সেইগুলো নেই। আমার কাছে মনে হচ্ছে। এবং এইগুলা এই যে আরেকটা কন্টিনজেন্সি কি আসছে, এইগুলা আমার কাছে একই রকম মনে না না হচ্ছে। আমার কাছে হতে পারে এরকম এটা মনে হচ্ছে এবার আর কি। প্রাইভেটের বিষয়গুলো এই একটু ভিন্ন আর কি। একটু কনফিউশন স্যার, যদি একটু আমাকে একটু হেল্প করেন। জি। মানে কন্টিনজেন্সি যেটা, আমার যদি কন্ট্রোল অ্যাকাউন্টের মধ্যে দুটো কন্টিনজেন্সি রিজার্ভ এবং অ্যাক্টিভিটি কন্টিনজেন্সি রিজার্ভ, এই দুটোই তো কন্টিনজেন্সি রিজার্ভ, দুটো দরকার হলে যোগ করে নিয়ে কন্ট্রোল অ্যাকাউন্ট আসছে। মানে অ্যাক্টিভিটিস কি দুটো এখানে কন্টিনজেন্সি রিজার্ভ দুইটা, জি স্যার। একটা হচ্ছিল ওয়ার্ক প্যাকেজের সাথে আবার হ্যাঁ ওই ওয়ার্ক প্যাকেজে যে অ্যাক্টিভিটিস গুলি থাকে স্যার, অ্যাক্টিভিটিস এর আন্ডারে স্যার, মানে জেনারেলি স্ট্যান্ডার্ডাইজ ক্ষেত্রে এই রিজার্ভ রাখতে বলছে না, স্যার। মানে তাহলে কি দাঁড়াচ্ছে, কন্ট্রোল অ্যাকাউন্টের মধ্যে দুটো কন্টিনজেন্সি আছে, একটা প্যাকেজের হ্যাঁ, কন্টিনজেন্সি আর একটা অ্যাক্টিভিটিস এর দুইটা, জি স্যার। কন্টিনজেন্সি। রাইট দুটাই আছে, দুটাই আছে। আমি একবারে বুঝতে শামীম গেলে স্যার। নাকি মাথা নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু মোস্তা স্যার বলছেন প্রথম দিনে, শামীম ধীরে স্যার, ধীরে বুঝার লাগবে। জি জি শামীম স্যার, আমি যদি স্যার একটু বলার সুযোগ পাই স্যার বলবো স্যার। খান স্যার, আপনার সাথে আমি একটু সাপ্লিমেন্ট করি স্যার। মত পোষণ করেন, এ- অসুবিধা নেই। স্যার এই যে প্রথম কথা হচ্ছে যে স্মলার পার্ট বলাটাই মনে হয় ঠিক হবে। এক, কেন? কারণ হচ্ছে স্যার এখানে দেখেন ওয়ার্ক প্যাকেজ এর পরেও আমি অ্যাক্টিভিটিতে নিয়ে আসছি স্যার। রাইট। তো ওয়ার্ক প্যাকেজের পরেও আমার কিন্তু অ্যাক্টিভিটিস থাকছে। সো দিস ইজ দ্য স্মলার পার্ট, নট দ্য স্মলেস্ট পার্ট। প্রথম কথা হ্যাঁ, এই জন্যই তো এই কোশ্চেনটাই তো আমার ছিল মোস্তা স্যারের স্যার, কাছে, স্যার, যে আমি ওয়ার্ক সেজন্য বলি প্যাকেজের স্যার। পরেও আরো আছে স্যার কি? আমি একটু, জি স্যার, এই প্রতিটা অ্যাক্টিভিটির সাথে
প্রতিটা অ্যাক্টিভিটির সাথে কন্টিনজেন্সি রিজার্ভ থাকবে স্যার। সেই রিজার্ভ দিয়ে তখন আমি ওয়ার্ক এস্টিমেট পাবো, ওয়ার্ক প্যাকেজের এস্টিমেট। সেই ওয়ার্ক প্যাকেজের এস্টিমেটের সাথে যখন আমি কন্টিনজেন্সি রিজার্ভ ওই ওয়ার্ক প্যাকেজের জন্য নিব, দ্যাট উইল ক্রিয়েট দ্য কন্ট্রোল অ্যাকাউন্ট, এবং কন্ট্রোল অ্যাকাউন্টস গুলোর যোগফল আমি কস্ট ডিজাইনে যাব, তার সাথে ম্যানেজমেন্ট রিজার্ভ যোগ করলে স্যার আমি টোটাল প্রজেক্ট বানাবো। আমি স্যার এইভাবে বুঝতে চেষ্টা করছি বা পারছি। আপনি ঠিকই আছেন স্যার। যেভাবে, কারণ ওয়ার্ক প্যাকেজ কিন্তু লোয়েস্ট পার্ট বলছি আমরা প্রজেক্টে, বাট এটা কিন্তু কম্প্রাইজ অফ দ্য অ্যাক্টিভিটিস, কারণ আপনার তো অ্যাক্টিভিটিস স্টার্টিং ডেট এন্ড ডেট দিতে হবে। হ্যাঁ, তো ওটাই এটাকে আমরা বলি নাই বিকজ আমি- ওয়ার্ক প্যাকেজ ইজ এ হেডিং, কিন্তু একটা টাস্ক কমপ্লিট। একটা ওয়ার্ক প্যাকেজের ভিতরে একাধিক আমি- অ্যাক্টিভিটি আছে। শামীম তো প্রজেক্ট ডেভেলপ করছে, প্রত্যেকটা প্যাকেজ নিয়েছে, নেওয়ার পরে জি। শামীম আবার শেষের দিকে একটা আইটেম নিয়ে আসছে যেটাকে বলছে যে প্রাইস কন্টিনজেন্সি। এই জি। প্রাইস কন্টিনজেন্সিটাই কি অ্যাক্টিভিটি কস্ট এস্টিমেট কিনা, যে ওইটার না, সাথে স্যার। 4 নম্বরটার সাথে এটা যোগ হয়, যদি কোনো বেশি লাগে এটা আসবে, এবং না, এই তবে- দুইটা আসলে একই সাথে আসছে। আচ্ছা, তবে এরকম কি? আমাদের ক্ষেত্রে শুধু ওই ম্যানেজমেন্ট রিজার্ভটা আছে, এইটা যেটা আমাদের প্রাইস কন্ডিশন ফিজিক্যাল কন্ডিশন ইউজ করতে গেলে অ্যাপ্রুভাল অথরিটির অ্যাপ্রুভাল লাগবে একনে কত বা মাননীয় মন্ত্রী না না, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আপনি মন্ত্রী। এটা আবার বেশি বললেন আমার কাছে না, মনে হয়। ম্যানেজমেন্ট রিজার্ভ যেটা আমাদের এটা ইউজ করতে সরাসরি পিডি ইউজ করতে পারে না, তার পারমিশন নিতে হয় ফিজিক্যাল এবং প্রাইস কন্ডিশন টাকা ইউজ করতে গেলে। কে বলছে? এই স্যার এটা আমার মনে হয়- আমি কনফিউজ। আমার এটা মনে হয় ওই যে আগের কথায় চলে আসি স্যার, যে সবসময় পাবলিক আর প্রাইভেট একটু ডিফারেন্ট হয়, সবসময় পাবলিক মানে গভর্নমেন্টের সাথে মিলাইলে আবার কিছু জিনিস পাওয়া যাবে না। বুঝতে পারবে, right. তো আমি একটু সামারিতে আসি স্যার। হ্যাঁ, সামারিতে হ্যাঁ, যেটা আসলাম সেটা হলো স্যার, সামারিটা হলো যে আমি এখানে আবার একটু আসি, এটা প্রিয়ম বক থেকে নেওয়া, তো আমি চেঞ্জ করছি না কিছু, কিন্তু আমাকে কিন্তু এটা লোয়েস্টই বলতে হবে। ওয়ার্ক প্যাকেজ ইজ দ্য লোয়েস্ট। মানে হ্যাঁ, আশফাক ভাই, এই যে ওই স্লাইডটাতে, হ্যাঁ, এখানে ওই যে স্মলার আর স্মলেস্ট নিয়ে এই বিতরণটা চলছে, তো ওই লাইনটা দেখেন, ওটা আসলে প্রসেসের কথা বলছে। হ্যাঁ, তো প্রসেসটা হ্যাঁ, প্রসেসটা ব্যাখ্যা আমি কিন্তু তাই বলছি যে স্মলারে মানে চেঞ্জ করা। প্রসেসটা হলো যে প্রসেসে আমরা স্মলার ওয়েতে যাচ্ছি, যে বড় কাজটা এক্স্যাক্টলি আস্তে আস্তে ছোটতে যাচ্ছি, সেই জন্য প্রসেস। হ্যাঁ, সেজন্য স্মলার শব্দটা ল্যাঙ্গুইস্টিক ভাবে আসছে, সেটাই। এটাই বলতে যাচ্ছিলাম আমি। হ্যাঁ, তো এটা আলটিমেটলি লোয়েস্ট পার্ট হলো আমার ওয়ার্ক প্যাকেজ, বাট ওয়ার্ক প্যাকেজ যেটা কনফিউশন হচ্ছিল, ওয়ার্ক প্যাকেজ কুড হ্যাভ মাল্টিপল অ্যাক্টিভিটিস, সেটা কিন্তু আমরা ওই যে টাইম স্টার্ট টাইম এন্ড এটা আমরা দিয়ে দিই। ওয়ার্ক জি। প্যাকেজ হলো ওই ধরেন আমার লাস্টে গিয়ে একটা আসলো আমার লগ ইন পেজ ডেভেলপমেন্ট, একটা ওয়ার্ক প্যাকেজ আসলো, কিন্তু লগ ইন পেজ ডেভেলপমেন্টে তো আবার আমার রিসোর্স অ্যালোকেট করতে হবে, আমার তো বলতে হবে যে একটা বাটন একাধিক কাজ আছে। এত তারিখে, একটা বাটন এত তারিখে করতে হবে। হ্যাঁ, তো এটা নিজের মানে দ্যাট কুড বি আমার ওই গ্যান চার্ট কিংবা বার চার্ট, যেটা বলি আমি বার চার্টে নিয়ে আসতে পারি অ্যাক্টিভিটিস গুলো। তো আমার মনে হয় এটা ক্লিয়ার হ্যাঁ। হয়েছে। এবং না, আমি ঠিক আছে, ওই এরপরে ডকুমেন্টটা বাজেটিং যে এটা দিচ্ছি ওইটা সবসময় হাতে রাখলে আমাদের খুব সুবিধা হবে আর কি। জি, তো এখন স্কোপ বেস লাইনটা ডেফিনেশন আসি আমি যেহেতু টাইম চলে গেছে, এখন স্কোপ বেস লাইনে আসলে স্কোপ স্টেটমেন্ট, ডাব্লিউবিএস এবং ডাব্লিউবিএস ডিকশনারি। যে আসাদ ভাইয়ের যে ফার্স্ট কোশ্চেনটা ছিল ডাব্লিউবিএস কি এবং ডাব্লিউবিএস ডিকশনারি কি, ওই জায়গায় আমি চলে গেছি এখন। তার মানে স্কোপ বেস লাইন কনসিস্ট অফ 3 থিংস। ওয়ান ইজ দ্য স্কোপ স্টেটমেন্ট, যেটা আমি আগে বলে আসছি স্কোপ স্টেটমেন্টে কি থাকে, মানে ওই যেটা স্কোপের, দেন ডাব্লিউবিএস এবং WBS dictionary. So scope baseline is the approved version of the scope statement, WBS and associated WBS dictionary. So এই তিনটা মিলাই আমি স্কোপ বেসলাইনটা করছি। আমার স্কোপ স্টেটমেন্ট একটা হতে হবে, আমার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা আনতে হবে, এবং ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ডিকশনারিটা হইলো প্রত্যেকটা লাইনের আমার ডিকম্পোজিশন করে যেটা হচ্ছে ওইটার ডিটেইলটা আমি দেই WBS ডিকশনারিতে। হ্যাঁ, এই তিনটা মিলাই হলো আমার স্কোপ বেসলাইন। কেন আমরা স্কোপ বেসলাইন করি, স্যার তো আগেই বলছে যে এইটাই হলো আমার প্রজেক্টের, আমি এইটার সাথে আমি পরিমাপ করে নিব আমার ডেলিভারেবলসটা কি, আমার কন্ট্রোলটা এখানে। স্কোপ বেসলাইন থেকে আমার ডেভিয়েট করলে কিংবা ভেরিয়েশন হইলে আমি ওইটা নিব না, কিংবা মিললে আমি এটা নিব। সো স্কোপ বেস লাইন ইজ দ্য আলটিমেট আমার মাপকাঠি আর কি। সো এরকম করে আমার কস্ট বেস লাইনও আছে। তো WBS ডিকশনারি একটা উদাহরণ হলো এখানে দেওয়া আছে। ধরেন আমি বলছি a document that provides detailed deliverable activity and scheduling information about each component in the WBS. আমার WBS প্রত্যেকটা কম্পোনেন্টকে ডিটেইল ইলাবোরেট যখন করছি আমি এটাকে WBS ডিকশনারি বলছি। সো একটা স্যাম্পল এখানে দেওয়া আছে, ইট কুড বি লাইক দিস, মানে এটা একটা আবার অনেক অর্গানাইজেশনের চেঞ্জ হয়।
আমার একটা আইডি থাকে, ওই প্যাকেজটার নাম থাকে, ওইটার জন্য রেসপন্সিবল কে থাকে, ওইটা একসেপ্ট, এই বিভিন্ন জিনিসটা আমি যখন ডিটেল করছি এটা আমার WPS ডিরেক্টরিতে থাকছে, সরি ডিকশনারিতে থাকছে। হ্যাঁ, সো আমি আগে যে এখানে বাকি দুইটা আপনি 5 মিনিটের ভিতরে শেষ করবেন, কিন্তু টাইম কিন্তু এই দুটো খুব ইম্পর্টেন্ট ছিল আর কি স্যার, মানে আমি তাও শেষ করে দিচ্ছি। এই দুটো ইম্পর্টেন্ট এবং মজার আর কি। এরপরে আবার সবাই একটু পড়বো, আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করবো প্রয়োজন অসুবিধা নেই। এই দুইটা আসল জায়গা। হ্যাঁ, এই দুটো একটু বোঝার জন্য খুব লাস্ট হলো এটা মনিটরিং এন্ড কন্ট্রোল প্রসেসের, এখানে হলো ভ্যালিডেট স্কোপ এন্ড কন্ট্রোল স্কোপ। হ্যাঁ, ভ্যালিডেট স্কোপে আমার ইনপুটটা না বললাম, ও ইনপুট এই যে ওয়ার্ক পারফরমেন্স ডেটা, এবং ওয়ার্ক পারফরমেন্স ডেটা এবং আউটপুট হলো ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন। তো এই জায়গাটা আমি আবার এটা রেফার করবো, আমি ইচ্ছা করে এগুলি প্রিন্ট আউট নিচ্ছি এবং আপনাদেরকে সব সময় পাশে রাখবেন। যখন এই দেখেন এই যে এক্সিকিউটিং প্রসেসের আউটপুট হিসাবে ওয়ার্ক পারফরমেন্স ডাটা আসে এবং এটা কন্ট্রোলিং প্রসেসের ইনপুট হিসাবে আসে। সো আমি যদি এইটাতে যাই আমার পাওয়ার পয়েন্টে, এটা কন্ট্রোল প্রসেস আন্ডারে না, সো দেখেন এই যে মনিটরিং এন্ড কন্ট্রোলিং প্রসেস আন্ডারে, সো এটা ইনপুট ওয়ার্ক পারফরমেন্স ডেটা, এই যে ওয়ার্ক পারফরমেন্স ডেটা হলো কন্ট্রোলিং প্রসেসের ইনপুট। সো এটা কিন্তু আমার এইটার যে ভ্যালিডেট স্কোপ আমার একটা কন্ট্রোলিং প্রসেস, মনিটরিং এন্ড কন্ট্রোল প্রসেস গ্রুপ। সো এটা ইনপুট হলো ওয়ার্ক পারফরমেন্স ডেটা এবং এটা আউটপুটটা দেখেন, এই যে আউটপুট হলো ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন। সো এটা আমি একবার দেখাই দিচ্ছি এই কারণে যে পরবর্তীটাতে যাতে আপনারা ইজিলি রিলেট করতে পারেন যে এইটার আউটপুট ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন। সো এরকম ভাবে আমি যতগুলি এই মনিটরিং এন্ড কন্ট্রোল প্রসেস গ্রুপের আন্ডারে পাবো, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মডেলের সবগুলিতে অথবা পাবো যে ওয়ার্ক পারফরমেন্স ডাটা ইনপুট এবং ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন আউটপুট, এবং এটা কি করে সেটা আমি একটু সামনে দেখবো। এবার আউটপুট চেঞ্জ রিকোয়েস্ট, ভ্যালিডেট স্কোপের এবং প্রজেক্ট ডকুমেন্টস আপডেট, কিছু ডকুমেন্ট আপডেট হতে পারে। সো এটা চেঞ্জ রিকোয়েস্ট কেন আসবে, এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে চেঞ্জ রিকোয়েস্ট আসতে পারে যদি এটা ভ্যালিডেট স্কোপে গিয়ে, ভ্যালিডেট স্কোপ এমন একটা জায়গায় এইখানে কিন্তু কাস্টমার, উই আর গেট ইন টাচ উইথ দ্য কাস্টমার। ফর এক্সাম্পল আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করলাম, আমাদের যদি স্টেক হোল্ডার, আমাদের যদি কাস্টমার, আমরা ওয়ার্ল্ড ব্যাংক ধরি, যেহেতু আমাদের প্রজেক্ট একটু ডিফারেন্ট, আমরা গভর্নমেন্টের সাথে সব তুলনা করলে প্রাইভেট প্রজেক্টগুলি জেনারেলি একটু ডানে পায়ে হয়ে যায়। আমি যদি ধরি আমার ফাইনাল আউটপুট কিংবা ওয়ার্ল্ড ব্যাংক ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার যারা আমার ডেলিভারেবলস বুঝে নেওয়ার মতো, সো আমি যখন উনাদেরকে ইনভাইট করছি আমার ফাইনাল সফটওয়্যারের ইয়েটা ফাংশনালিটি বোঝার জন্য, দেখার জন্য, তখন কিন্তু আমি ওয়ান কাইন্ড অফ তাদের থেকে কনসেন্ট নিচ্ছি। হ্যাঁ, এরকম ভাবে যদি আমরা বাইরের প্রজেক্টের কথা চিন্তা করি তখন কিন্তু দিস ইজ দ্য প্লেস ওয়ার কাস্টমার গেট ইন টাচ উইথ দ্য ক্লায়েন্টস, মানে গেট ইন টাচ উইথ দ্য, মানে যারা প্রজেক্ট করছে তাদের সাথে কাস্টমার আসে, তাকে পুরোটা জিনিস দেখায় এবং তার একটা লিখিত, তার একটা নেয়, কনসেন্ট নেয় যে ডেলিভারেবলসটা অ্যাকসেপ্টেড, অথবা যদি পছন্দ না হয় এটা যায় এই চেঞ্জ রিকোয়েস্ট। এই জন্য চেঞ্জ রিকোয়েস্ট এখানে আসে। যদি ডেলিভারেবলসটা আমার স্কোপ বেসলাইনের সাথে না মিলে তখন ইট গোস টু এগেইন চেঞ্জ রিকোয়েস্ট, আবার চেঞ্জ হয়ে আবার সেম অপারেশনটা একটা ইটারেশনের পরে শেষ হয়। তো আমি এখন এসে আসি, ভ্যালিডেট স্কোপ ইজ দ্য প্রসেস ইজ হোয়াট ইজ নেক্সট ওয়েন ইউ আর ডান উইথ আ ডেলিভারেবল। মানে আমার যখন ডেলিভারেবলস বানানো হয়ে গেছে তখন আমি কি করব, সেইখানে ভ্যালিডেট প্রসেসটা আসে। গেট ফর্মাল অ্যাকসেপ্টেন্স অন দ্য কমপ্লিটেড প্রজেক্ট ডেলিভারেবল, আমি কমপ্লিটেড প্রজেক্ট ডেলিভারেবলস উপর ফর্মাল অ্যাকসেপ্টেন্স দেব। ভেরিফাইড, এখানে আমি একটা জিনিস বলি, ভেরিফাইড ডেলিভারেবল ইজ দ্য ইনপুট অফ দিস প্রসেস which is one that has been completed and checked for correctness. Check for correctness is very important here. Check for correctness টা কোথায় হয়? Through control quality process. তো আমার যখন আমি কোয়ালিটি ম্যানেজমেন্টে আসবো, সেখানে আমার একটা ঠিক এইভাবে একটা মনিটরিং কন্ট্রোল প্রসেস গ্রুপের আন্ডারে কন্ট্রোল কোয়ালিটি প্রসেস একটা প্রসেস আছে। সেই প্রসেসটার কাজ হলো কিন্তু এই ডেলিভারেবল গুলিকে ভেরিফাই করে দেওয়া, ওয়েদার ইটস অলরাইট অর নট, এবং সেই ভেরিফাইড ইয়েটাই কিন্তু সেই ভেরিফাইড ডেলিভারেবলসটাই কিন্তু এইটার ইনপুট হিসাবে আসে। এই দেখেন খেয়াল করেন, আরেকটা ইনপুট হলো ভেরিফাইড ডেলিভারেবলস। সো এটা খুব মনে রাখবো, দুইটা জিনিস, একটা হলো ভেরিফাইড ডেলিভারেবলস আর একটা হলো অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস। তার মানে ভেরিফাইড ডেলিভারেবলস কামস ফ্রম দ্য কন্ট্রোল প্রসেস, কোয়ালিটি কন্ট্রোল প্রসেস। যখন ওইটা আসে যখন এক্সটার্নাল কাস্টমার এটাকে ভ্যালিডেট করে দেয় এবং অ্যাকসেপ্ট করে দেন, দেন ইট বিকামস অ্যাকসেপ্টেড ভেরিয়েবলস।
accepted deliverables। তো এই দুইটা জিনিস আমরা সবসময় মনে রাখলে আমার মানে সামনের প্রসেস গুলি খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমি একটা রিলেট অলরেডি করে ফেললাম, কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি থেকে যেই ভেরিফাইড ডেলিভারেবলসটা আসছে সেইটা বিকামস ইনপুট ফর দিস ভ্যালিডেট স্কোপ, এবং এইখানে এসে কাস্টমার এটাকে ভ্যালিডেট করে দেয় যে না আমার যে রিকোয়ারমেন্ট আমি দিয়েছিলাম সেটা এটা মিট করছে, সো উই অ্যাকসেপ্ট দিস ডেলিভারেবলস। ইফ উই ডোন্ট অ্যাকসেপ্ট দিস ডেলিভারেবলস ইট গোজ টু দ্য চেঞ্জ রিকোয়েস্ট। এইটা হলো সিম্পল ভ্যালিডেট স্কোপ প্রসেস হলো, সিম্পলি এই কাজটা করে। এই জায়গাটা একটু খুব সামান্য একটু পার্থক্য, আগের স্লাইডটা একটু যদি থাকেন কাইন্ডলি। ভেরিফাইড আর অ্যাকসেপ্টেড ডেলিভারেবল যেটা দুটোর মধ্যে পার্থক্য শুধু কাস্টমার করতে অ্যাকসেপ্ট, এইটুকুই তো পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। জি স্যার, এইটুকু ডেলিভারেবল আর অ্যাকসেপ্টেড ডেলিভারেবল মধ্যে এটা হলো এক্সটার্নাল পার্টি না, কাস্টমার মানে এন্ড ইউজার যে যাকে সাপ্লাই দেব সে অ্যাকসেপ্ট করলেই অ্যাকসেপ্টেড ডেলিভারেবল হয়ে গেল। জি স্যার, রাইট স্যার। আর এটা হলো ভেরিফাইড ডেলিভারেবলস হলো ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল মেকানিজমের মাধ্যমে, হ্যাঁ। সো আর এটার মধ্যে যে যেই ডেলিভারেবলসটা আসছে দ্যাট বিকামস ইনপুট ফর দিস ভ্যালিডেট স্কোপ প্রসেস, এবং এক্সটার্নাল কাস্টমার যখন এটাকে রিভিউ করে ভ্যালিড করে দিচ্ছে এবং অ্যাপ্রুভ করে দিচ্ছে, ফর্মাল অ্যাপ্রুভাল দিচ্ছে, দেন এটা অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস হয়ে যাচ্ছে। রাইট। সো ইন্সপেকশন এটা পার্ট অফ আশফাক সাহেব, এখানে এক্সটার্নাল কাস্টমারের বিষয় কি এটা? আমার তো মনে হচ্ছে উইথিন ম্যানেজমেন্ট এই ঘটনাটা ঘটার কথা পুরো প্রজেক্ট। ভ্যালিডেট স্কোপ অ্যাবসলিউটলি এক্সটার্নাল স্যার, এটা ভ্যালিডেট স্কোপ। আমি ওই যে কন্ট্রোল স্কোপে আসতেছি, আপনি ইউ আর রাইট, কন্ট্রোল। আমি আপনার পয়েন্টটা মানে আমি কেন নিচ্ছি, খুব আই অ্যাপ্রিশিয়েট দিস পয়েন্ট। কেন নিচ্ছি, কারণ এখানে একটা বিষয় আছে যে কন্ট্রোল স্কোপ আর ভ্যালিডেট স্কোপটার মধ্যে তাহলে আসলে কি। আসলে আপনার হিসাবে আমি কন্ট্রোল স্কোপটা করানোর পরে স্যার আমি ডিলিট করে দিচ্ছি এটাকে। সো এটা গেল চেঞ্জ রিকোয়েস্ট, এটা গেল। তো এইটার মাঝখানে যেটা হয় প্রসেসে জেনারেলি টুলস এন্ড টেকনিক্স এ ইন্সপেকশন হয়। ইন্সপেকশনটা যখন ওই যে includes activities such as measuring, examining, validating to determine whether work and delivers meet requirements and product acceptance criteria. So এইটা একটা প্রসেস, মানে টুলস এন্ড টেকনিক্স ইন্সপেকশন এর হলো একটা টুলস এন্ড টেকনিক্স যেটা ওই যে বোথ পার্টি করে একসাথে। and accepted deliverables যেটা বলা হলো deliverables that meet acceptance criteria and formally signed off কথাটা সব সময় accepted deliverables এটা আসবে। আমার কোশ্চেনও যখন আসবে তখন কিন্তু এটা ফর্মালি সাইন্ড অফ কথাটা আসবে accepted deliverables and approved by the customer or sponsor। এই জন্য আমি ওয়ার্ল্ড ব্যাংকের কথা বললাম, if sponsor is somebody else that could be accepted, ওনাদের মানে approved জিনিস could be accepted deliverables। সো আমি এখন ইয়েতে আসি কন্ট্রোল কোয়ালিটি। কন্ট্রোল কোয়ালিটিটা কি, এটা হলো এই জন্য আমি কন্ট্রোল স্কোপ কোয়ালিটি বলে ফেলছি। কন্ট্রোল স্কোপটা আমি কেন এটা বলতেছি, আদিত্য স্যার যে কোশ্চেনটা করলেন ভ্যালিডেট স্কোপ, আমি কিন্তু কাস্টমার অ্যাকসেপ্টেন্স নেয় ফেলছি, তো আমি কন্ট্রোল স্কোপটা তাহলে কেন এখন পড়াচ্ছি? আমার তো কন্ট্রোল স্কোপটা ভ্যালিডেট স্কোপের আগে পড়ানো উচিত ছিল, কারণ কন্ট্রোল স্কোপটা ইন্টারনাল। তো এটার উত্তর হলো এটা যেহেতু পিএমবোকে এই সিরিয়ালের আছে আমরা পড়াই, কিন্তু অনেকেই কন্ট্রোল স্কোপটা কিন্তু আগে পড়ায়, এবং এটা খুবই ইন্টারেস্টিং। আমি যেহেতু আদিত্য স্যার মনে খুব বেশি পড়াশোনা করছেন সেই জন্য মোটামুটি ধরতে পারছেন সবকিছু। সো কন্ট্রোল স্কোপ জেনারেলি কামস বিফোর দ্য ভ্যালিডেট স্কোপ, কিন্তু আমরা যেহেতু সিকোয়েন্স এইভাবে আসে ফেল করলো, পিএম বুক এই জায়গায় ফেল করলো এই কারণে যে আমি কিছুই করিনি। আচ্ছা স্যার, তাহলে আপনি হ্যালো জি জি হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার যেটা হোক আপনি মোটামুটি ধরতে পারছেন আর কি একটা জায়গায়। So control scope basically contains two things. One হলো measuring and assessing the work performance data against scope baseline. তো আমি যেটা বললাম work performance data এটা ইনপুট হয়, হ্যাঁ। তার মানে কি আমার যে ওয়ার্ক পারফরমেন্স ডেটা, আমি যদি কোনো ডাটার পারফরমেন্স দিয়ে থাকি, ধরেন একটা গাড়ির হাইয়েস্ট স্পিড হবে 180 কিলোমিটার, কিংবা সে 5 সেকেন্ডে 180 কিলোমিটার যাবে, ওইটা তো তাকে অ্যাটেইন করতে হবে। তো কোয়ালিটি মেজার মানে কোয়ালিটি কন্ট্রোল ইজ অল অ্যাবাউট কোয়ালিটি মেজারমেন্ট। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, মেজারমেন্ট দিয়েই কিন্তু আমি কোয়ালিটি কন্ট্রোলটা ফিচারে যখন করবো কোয়ালিটি কন্ট্রোলটা করবো। তার মানে আমার যে ওয়ার্ক পারফরমেন্স ডেটা সেটাকে আমি নিব এখানে ইনপুট হিসাবে, এবং উইল রিলেট উইথ দ্য স্কোপ বেসলাইন। আমি স্কোপ বেসলাইনে যেটা ডিফাইন করে আসছি এটা পারফরমেন্স কি হবে, আমার যদি ওইটা না হয় দেন আই উইল গিভ আস আ কনক্লুশন যে আমার এটা অ্যাচিভ করতেছে না, ঠিক আছে। সো ম্যানেজিং এনি চেঞ্জেস টু দ্য স্কোপ বেসলাইন। তো আমার যদি এনি চেঞ্জ হয়, ধরেন আমার ওইটা মিট করলো না ইন্টারনাল কোয়ালিটি। আমি আরেকটা জিনিস বলে রাখি, কোয়ালিটি নিয়ে যখন আমরা কাজ মানে আমরা যখন মনিটরিং এন্ড কন্ট্রোল প্রসেস গ্রুপ নিয়ে কাজ করব, তখনই একটা জিনিস মনে রাখবো যে এটা আমার যে স্ট্যান্ডার্ড সেটা থেকে ভ্যারিয়েন্স কিংবা ডেভিয়েশন
এই ধরনের কথাগুলি আসবে। আমার আমার স্ট্যান্ডার্ড দেওয়া ছিল আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ 3 মিলি সেকেন্ডসের মধ্যে আসবে। আমার যে এটা সিপিটি ওয়েবসাইটে দেওয়া আছে, ইজিপি মানে ইজিপির ওয়েবসাইটে দেওয়া আছে, কিন্তু আমরা বলে দিচ্ছি পারফরমেন্স প্যারামিটার সাইটেও আছে। কিন্তু আমার যখনই ওই মিলি সেকেন্ডটা ওভার করছে, আসছে না, তখনই কিন্তু আমার বেস লাইন ফিল আপ করছে না সে। মানে আমার যে বেস লাইনের ডেফিনেশন যেটা দেওয়া আছে ইজ নট fulfilling the condition in the baseline. So managing any changing to the scope আপনি baseline. 2 মিনিটের ভিতরে শেষ করে দেন, আমাদের টাইম কিন্তু আপ। জি Yes, sir. Steps of the control scope process হলো work performance data quantifies the completed project work which can be compared against the scope baseline যেটা বললাম. Once the measurement is in place, the magnitude of variance can be determined. So আমি এটা variance কে determine করব. Then the next step is to decide if the corrective action or preventive action or defect repair, এটা আমরা পরে আসবো, is needed to bring in the project back on track. এই যে তিনটা প্রিভেন্টিভ অ্যাকশন, ডিফেক্ট রিপেয়ার অর যেটা আছে এখানে কারেক্টিভ অ্যাকশন, এই তিনটা জিনিস আবার কিন্তু কোয়ালিটিতে ডিটেইল আছে, তো ওইখানে আমরা যাব পরে পড়বো আর কি, যে এই কয়টা জিনিসে কোনোটা লাগবে কিনা। তারপর লাস্ট হলো ইফ আ চেঞ্জ রিকোয়েস্ট ইজ নিডেড টু ফিক্স দ্য ভেরিয়েন্স অ্যান্ড কনফার্ম দ্য স্কোপ বেসলাইন। আমি স্কোপ বেসলাইন কনফার্ম করার জন্য যদি আমার কোনো চেঞ্জ রিকোয়েস্ট লাগে, দেন আমি কি করব, ইম্প্যাক্ট অফ দ্য চেঞ্জ রিকোয়েস্ট change on the project constraint needs to be evaluated and change needs to be approved through the change management process. So আমি যদি চেঞ্জ হয় এটা চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেসে দিয়ে দেব। তার মানে আমি যখন মনিটরিং এন্ড কন্ট্রোল প্রসেস গ্রুপ করব, সবসময় আমি চিন্তা করব, একটা কথা সবসময় আসবে যে আমার এটা আমার যে বেসলাইন স্ট্যান্ডার্ডাইজ করা আছে, এটা কিন্তু বেঞ্চমার্ক না, বেসলাইন যে স্ট্যান্ডার্ডাইজ করা আছে সেটার থেকে আমার পারফরমেন্স খারাপ হচ্ছে কিনা, ভ্যারি করছে, ভ্যারি করলে কতটুকুন করছে, অ্যাকসেপ্টেবল ক্রাইটেরিয়া আছে কিনা। তো এটা যদি করে, মানে এটা যদি ঠিক থাকে, তখন আমি পাস করে দেবো, আদারওয়াইজ উইল গো টু দ্য চেঞ্জ কন্ট্রোল প্রসেস। হ্যাঁ, তো দিস আর দ্য কন্ট্রোল স্কোপ গেল, এইটা ছিল লাস্ট ছিল। এখন আমি ভ্যালিডেট স্কোপ বললাম, কন্ট্রোল স্কোপ বললাম, তো আমাদের স্কোপ মোটামুটি শেষ এখানে। হ্যাঁ, তো এখানে কিছু কোশ্চেন আছে, এটার মনে হয় বাদ দিয়ে স্যার নাকি? হ্যাঁ, আশফাক এটা বাদ দিয়ে দেন আপাতত, আমরা নেক্সট ক্লাসে এটা আবার ই করে দেব। আপনি আবার একটু, আমি একটা ছোট কোশ্চেন বলতে চাই স্যার, আমি বাইর করে রাখছিলাম ফার্স্ট কোশ্চেনটা এইটা। হ্যাঁ, এটা নিয়ে একটু ছোট আলাপ করতে চাই। আলাপ করলে আমি আরেকটা টিপস দিয়ে শেষ করবো, ক্লাস শেষ করবো। এইটাকে দেখা যাচ্ছে? দেখা যায়। এই প্রশ্নটা মানে আমরা সবাই পড়ি, একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি পড়বো স্যার নাকি পড়া যাচ্ছে? না স্যার, এইটা না স্যার, আমার এই কোশ্চেনটা আমি বলি নাই স্যার, একটা মিনিট স্যার। ঠিক আছে, আপনি বলেন স্যার, আমি কোশ্চেনটা একটু বের করে নিই। আচ্ছা, আমার কোশ্চেনটা স্কোপ রিলেটেড ছিল, এটা আরেকটা কোশ্চেন চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আশফাক আপনি আপনার এই সিস্টেম থেকে বের হয়ে যান, আমি একটু কথা বলে, কারণ আজকে টাইম বেশি হয়ে গেছে আমার ধারণা। তাহলে আপনি অফ করে দেন স্যার। হ্যাঁ, ওকে। সো প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আজকে স্কোপ ম্যানেজমেন্টটা শুরু করলাম। আমরা যে কাজটি করতে চাইতেছি সেটা হলো, আপনার ওই সিস্টেমে যদি আমি যাই, দেখেন আপনার এখানে যেটা আছে, অর্থাৎ আমরা যেটা শেয়ার করেছি আজকের, এর আগের দিনও আমরা বলেছিলাম যে বইটা দিয়ে আপনি কোন জায়গা থেকে পড়বেন, একেবারে কথা ক্লিয়ার। বই থেকে আগের পরীক্ষার সিস্টেম, এখনকার পরীক্ষার সিস্টেম কিন্তু অনেক পার্থক্য। তো সেই পার্থক্যের ভিতরে আমরা স্কোপ ম্যানেজমেন্টে আজকে আশফাক চমৎকার ভাবে এবং প্রত্যেকটা ডিটেইলসই আলোচনা করেছে। মোটামুটি এই চ্যাপ্টারটা কিন্তু একটা ছোট চ্যাপ্টারও বটে। ছোট চ্যাপ্টার মানে হলো 130 থেকে 170 পৃষ্ঠা পর্যন্ত, তার মানে হলো 40 পৃষ্ঠা। 40 পৃষ্ঠার বেশিরভাগ পৃষ্ঠাই হলো হাফ পেজ বা কোয়ার্টার পেজ বা এই রকমের একটা বিষয়। তো আমরা যখন আলোচনা এই পড়ার জন্য বলেছিলাম, তখন একেবারে কথা হলো ক্লিয়ার যে এই বইটা থেকে কোন কোন জিনিসটা পড়বো, সেইটা কিন্তু একটু যদি এখান থেকে দেখতে চাই, যেমন অর্থাৎ ফার্স্ট 5টা পেজ যেটা আছে এই বইয়ের, দেখেন আমরা এই জায়গাতে একটু যাচ্ছি। এখন আজকে যতটুকু আলোচনা হলো, বাকিটু আপনি যদি একবার একটু সময় করেন, এই সময়ের ভিতরে আমরা
যদি করি তাহলে আমার মনে হয় যে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কোন জায়গা থেকে এখন আমার এই পরীক্ষার জন্য, কারণ আমাদের আরো বেশ কিছু জিনিস পড়তে হবে। একবারে যখন আমাদের এই বইটাই একমাত্র বই ছিল আমরা যেতে পেরেছি, অসুবিধা নেই। এখানে প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট কাকে বলে, এই যে 6টা প্রক্রিয়া যেটা আছে এটারও আপনার দেখার দরকার নেই। এই জায়গা থেকে আমরা যেটা বলছি যে এই ফার্স্ট পেজ থেকে, এই পেজ থেকে শুরু করে আপনি একটা এই ট্রেন্ডস এন্ড এই 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ এই পর্যন্ত কিন্তু আপনাকে এই পড়তে হবে। অর্থাৎ এইখান থেকে 3টা পৃষ্ঠা পড়বেন। 3টা পৃষ্ঠা পড়ার পরে প্রত্যেকটা নলেজ এরিয়া যখন স্কোপ ম্যানেজমেন্ট আমরা আলোচনা করব, স্কোপ ম্যানেজমেন্টের 3টা সেন্টেন্স পড়ে এরপরে এই চিত্রটা একটু দেখতে হবে। অর্থাৎ এই চিত্রটা, অর্থাৎ স্কোপ ম্যানেজমেন্টের এর ইনপুটস গুলো কোত্থেকে আসছে, এই চিত্র, এই চিহ্নটা হলো একটা প্রসেসের জন্য। এইটা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান প্রত্যেকটারই কিন্তু ভিন্নতা আছে, এটা থেকে এই আউটপুট হলো। এই চিত্রটা একটু দেখবো, দেখে এই জায়গা থেকে এই পর্যন্ত, ঠিক আছে, দি স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান ইজ কম্পোনেন্ট এই টু দিয়ে এর পরের যে জিনিসগুলো এখানে আপনার যেটা যেটা একটু ভালো মনে হবে বা আপনি মনে করবেন যে এই জিনিসটা আরো একটু বেশি জানা দরকার, আপনি সেটা জানবেন, বাট নট ম্যান্ডেটরি। একেবারে কথা ক্লিয়ার। এই যে ইনপুটস, আউটপুটস, টুলস এন্ড টেকনিক্স, এই জিনিসগুলো আবার যখন কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেসটা পড়বো, কালেক্ট রিকোয়ারমেন্ট প্রসেসটা কি এই 3টে সেন্টেন্স একটু জানবো, এইটা এক নজর দেখে এইখানে একটু আশপাশ বেশি সময় দিয়েছে, কারণ এই টুলস টেকনিক্স গুলো আসলে খুব ইন্টারেস্টিং এবং আমরা এইগুলো জানলে নিজেরাও একটু ভালো লাগবে, সেই কারণে একটু দেখবো। বাট এইগুলো কিন্তু পরীক্ষার জন্য যে খুব বেশি রিকোয়ারমেন্ট বা পরীক্ষার জন্য খুব বেশি তা না, এই জায়গা থেকে কিন্তু এই প্যারাটাও আমরা পড়বো। তার মানে প্রত্যেকটা নলেজ এরিয়া যখন আলোচনা করব, ফার্স্ট প্যারাটা দিয়ে তারপরে এইখানকার যে আলোচনা আছে তাহলেই কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে এই চ্যাপ্টারটা হলো, আমরা স্কোপ ম্যানেজমেন্টের টোটাল হলো 40 পৃষ্ঠা। তো আমরা এই 2 দিনের ভিতরে এই 40 পৃষ্ঠা আরেকটা যে কাজটা করতে চাই সেটা হলো স্কোপ ম্যানেজমেন্টের যে প্রশ্নগুলো আমরা আজকে শেয়ার করেছি, এই প্রশ্নতে দেখবেন যে 50টা প্রশ্ন আছে। এই 50টা প্রশ্নের যতটুকু আমরা করতে পারি। আমাদের এই ক্লাসটা কি আগামী মঙ্গলবারে নিব না বুধবারে নিব, এটা একটু বলেন আপনারা। আমরা যেহেতু সপ্তাহে 2 দিন করব, শনি একটা রোববার তো থাকবে, আর একটা কি মঙ্গলবার না বুধবার, এটা কোনটা ভালো? আমার ধারণা যদি এটা বুধবার করি তাহলে মাঝখানে গ্যাপটা ভালো হয়, হ্যাঁ, সোমবার মঙ্গলবার 2 দিন গ্যাপ পাওয়া 2 যায় দিন স্যার। সময় থাকবে। 2 দিনের ভিতরে এই 40টা পৃষ্ঠার ভিতরে আমার রিকোয়ারমেন্ট হলো কত, মানে 15 থেকে 20 পৃষ্ঠা পড়া। এই 20 পৃষ্ঠা স্যার পড়ে আমাদের সালাউদ্দিন ভাই আছেন তো স্যার, উনি তো স্কোপ শিডিউলটা মনে হয় ভালো করে। জি, তাহলে বুধবারে গেলে তাই তো? ওকে, তাহলে আমরা বুধবারে এর পরের ক্লাসটা হলো বুধবার 7:15 7:30 করবো না এটা 7:15 করতে পারি এখন? এখন তো তার নামাজ একটু আগে আসছে, আমার মনে হচ্ছে 7:15 করলেই হয়। আমরা মনে হয় এটা 7:15 করি। তাহলে আগামী ক্লাসটা হলো বুধবার। বুধবারের আগে আপনি যেটা করবেন, এই স্কোপ ম্যানেজমেন্টের ভিতরে, স্কোপ ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা কিন্তু ছোট চ্যাপ্টার, এখানে কনসেপ্ট যেটা আছে দেখেন, ওই যে টুলস এন্ড টেকনিক্স এর ভিতরে, কালেক্ট রিকোয়ারমেন্টস এর ভিতরে অনেকগুলো টুল, অনেকগুলো কনসেপ্ট নতুন নতুন, এগুলো যদি একটু দেখেন নিজের জন্যই ভালো লাগবে। পরীক্ষার জন্য কিন্তু পরীক্ষার পিএমপি পরীক্ষার স্টাইলটা কিন্তু বেশ কিছু চেঞ্জ আসছে। তো চেঞ্জের প্রেক্ষাপটে যে জিনিসগুলো আসবে, আপনি এই প্রশ্নগুলো দেখলেই কিন্তু তখন চেঞ্জটা বোঝা যাবে যে আসলে কোথায় কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, এটা আপনি আস্তে আস্তে নিজেও এই জিনিসটা কিন্তু বুঝে পাবেন। তো আমাদের প্রত্যাশা হলো আপনি এই চ্যাপ্টারটার ওই যেগুলো বললাম, অর্থাৎ একটা চ্যাপ্টার শুরুর পরে যে 3টা সেকশন, অর্থাৎ কি কনসেপ্টস ফর দি প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট, ট্রেন্ডস এন্ড ইমার্জিং প্র্যাকটিসেস, টেইলরিং কনসিডারেশনস এন্ড অ্যাজাইল বা অ্যাডাপটিভ, এইগুলো দিয়ে মোটামুটি 3 পৃষ্ঠা আছে। প্রত্যেকটা প্রসেসের উপরে ওই প্রসেসটার ডেফিনেশন ওইটা একটু দেখে ওই প্রসেসটার চিত্রটা দেখবেন, চিত্রর নিচে একটা বা দুটা প্যারা আছে, দেখলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। বাকি যে টার্মিনোলজি গুলো আছে যেটার ভিতরে একটু ঢোকার আপনার ভালো লাগবে সেটার ভিতরে ঢুকবেন। এটা আমি কখনো আশা করব না যে এই বইটা পড়তে আপনি 6 ঘন্টা সময় দিবেন, তার দরকার নেই। এর ভিতরে 2-3 ঘন্টা সময় দিয়ে আপনি প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টের এখানে 50টা প্রশ্ন আছে, দিস ইজ ভেরি স্ট্যান্ডার্ড প্রশ্ন, পিএমপি পরীক্ষার জন্য খুব প্রয়োজন। এখান থেকে আপনি একটু সলভ করা শুরু করেন। এক একটা প্রশ্ন আমরা এই যেমন চারটা দেখে এই যে ইন্টারপ্রিটেশন গুলো যদি হয়তো আপনার একবারই হয়ে যাবে, বাট তারপর ইন্টারপ্রিটেশন গুলো দেখলে
আমার মনে হয় যে একটু ভালো লাগবে। আর এই প্রশ্নের পরে আরেকটা জিনিস আছে, এটা হলো জাস্ট সাম আপ, অর্থাৎ প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্টের উপরে একটা সামারি করা, টোটাল যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো এখানে 5-6 পৃষ্ঠা, মানে হাফ অ্যান আওয়ারের বেশি এটার পিছনে দিবেন। বেশি সময়টা কোথায় দিবেন তাহলে? ওই প্রশ্নের ভিতরে বেশি সময় দিবেন। আর ওই একবার পড়া, পরে প্রশ্নটা পড়া, তারপরে ফাইনাল এইটা দিয়ে এই 2 দিনের মধ্যে দেখেন কতটুকু করা যায়। বুধবারে আমরা ইনশাল্লাহ এটা দিয়েই শুরু করবো, বাট টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমাদের বা শিডিউল ম্যানেজমেন্ট নিয়ে আমাদের ম্যাক্সিমাম আলোচনা হবে অন ওয়েডনেসডে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের মনে হয় যে অনেক সময়, আসলে সরি একটু বেশি সময় লেগে গেছে, তো আমরা স্যার আমি কোশ্চেনটা স্যার আমি তো কোশ্চেনটা 1 মিনিট ডিসকাস করবো স্যার। আচ্ছা জি প্লিজ। জাস্ট কোশ্চেনটা দিয়ে মানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে যাচ্ছিলাম স্যার। হ্যাঁ। আমি একটু শেয়ার করি স্যার। জি শেয়ার করুন। একদম প্রথম কোশ্চেনটা স্যার এখানে, হ্যাঁ এই কোশ্চেনটা যদি দেখা যাচ্ছে, জি জি দেখা যায়। এই কোশ্চেনটা হলো a change request to increase the scope of the project has been approved. So what should the project manager do next? এটা উত্তর কি হতে পারে? ফার্স্ট এবং লাস্ট মানে জাস্ট 1 মিনিটে শেষ উত্তরটা করব। ঢেকে রাখলেই তো ভালো হইতো, উত্তর তো এখানে দেখা দিয়ে যাচ্ছে। দিছে D। না মানে উত্তর ফার্স্ট দেখায় লাস্টের তারপরে মধ্যে উত্তর চাইলে এ আর ডি এর মধ্যে মনে হয় দেখা একটা যায় হবে। উত্তর? কই দেখা যায় কই? হ্যাঁ ডিলিট এই যে কারেক্ট অ্যান্সার D। মানে আপনার যেটা রিভাইজ স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান কারেক্ট আনসার কই? ও আচ্ছা এটার এটা দেখা মধ্যে যাচ্ছিল না আপডেট আমার, আচ্ছা পারফরম্যান্স আমার আসলে আমার স্ক্রিনে ঢাকা ছিল আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলি কারেক্ট আনসার ডি ঠিক আছে, কিন্তু এই যে এ আর ডি মানে শামীম স্যার যেটা বললেন কনফিউশন কিন্তু আছে আসলে। রিভাইজ দ্য স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, আপডেট দ্য পারফরমেন্স মেজারমেন্ট বেসলাইন। হ্যাঁ তো এইখানে এই যে আমরা যদি ইয়েগুলি পড়ি কি বলে এক্সপ্লেনেশন গুলি, ওখানে কিন্তু ক্লিয়ারলি আমরা একটু বুঝতে পারবো। কিন্তু আমার একটা জাস্ট প্রশ্নে, মানে আমরা যেহেতু আগের বার বলছিলাম যে আমরা কিন্তু বেস্ট অপশনটা খুঁজবো। হ্যাঁ তো বেস্ট অপশনটা খুঁজলে এখানে আমি একটা জিনিস সাউদ্দিন ভাই আমি উনার থেকে আমি এই টিপসটা পাইছি, আমি এই জন্য আমি সবাইকে টিপসটা দিই। একটা হলো প্যারেন্ট ডকুমেন্ট মানে মাস্টার ডকুমেন্ট, তার আন্ডারে যদি চাইল্ড ডকুমেন্ট, এইগুলি কিন্তু ধরেন আমরা যদি সাবসিডিয়ারি প্রজেক্ট ম্যানেজমেন্ট গুলি ধরি তাহলে কিন্তু এটা প্রজেক্ট মানে যদি আমরা স্কোপ ম্যানেজমেন্ট গুলি ধরি এবং তার নিচের যে ডকুমেন্ট গুলি সেটা কিন্তু ওয়ান অফ দ্য ডকুমেন্ট ইজ দ্য পারফরমেন্স মেজারমেন্ট বেসলাইন। সো সবার আগে অ্যাপ্রোপ্রিয়েটলি যদি আমার নিচেরটা হয়, আমি কিন্তু উপরেরটা দিলে ভুল হবে, হায়ারার্কি তো উপরেরটা দিলে ভুল হবে। হ্যাঁ প্যারেন্ট ডকুমেন্ট থেকে চাইল্ড ডকুমেন্টটা আমাকে দিতে হবে। সেখানে দুটার মধ্যে কনফিউশন, কিন্তু আপডেট পারফরমেন্স মেজারমেন্ট যেটা ইয়েটা মেজারমেন্ট বেসলাইন, দিস ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট আর কি। আর ওখানে যেটা আরো বলে দিচ্ছে স্কোপ বেসলাইন, আমি কেন যাবো না স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে, কারণ স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে হাউ এর কথা বলা হয়েছে, কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। তো কোনো কারণে যদি আমার এটা না থাকতো পারফরমেন্স মেজারমেন্ট বেসলাইন, তাহলে হয়তো বা আমাদের কোনো বেস্ট অপশন হিসাবে উপরেরটা হয়তো বা চলে যেতে হতো। এটাই হলো মানে জাস্ট ঠিক আছে আশফাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের কথা হলো